ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে, জি শোনা স্যার। যাচ্ছে দুইটাই স্যার। জি স্যার। ঠিক আছে। আমাদের ক্লাসগুলো একটু আহ, যেভাবে রুটিন ঠিক করা ছিল একটু এদিক সেদিক হয়ে গেছে, বাট অসুবিধা নেই, আপনাদের সব ক্লাসই কভার করবো ইনশাল্লাহ। টপিক্সটা এই টপিক্সটা অনেক পরে ছিল, বাট আমি আগায় নিয়ে আসছি কারণ যেহেতু একটু গরম গরম আলাপের জন্য গত ফিল্ড সেশনে আমরা সেরেব্রাল পলসির রোগী দেখেছি, এবং সামনে হয়তো যেহেতু নেক্সট ফিল্ড ভিজিটও সেরেব্রাল পলসি নিয়ে আমাদের হয়তো আলাপ হইতে পারে, তাহলে সেই জন্য আমি এটার উপর গুরুত্ব দিচ্ছি। গুরুত্ব দেওয়ার একটা কারণ হচ্ছে যে সেরেব্রাল পলসি কিন্তু খুবই কমন একটা ডিসএবিলিটি বাংলাদেশে, স্পেশালি বাচ্চাদের মতো। সবাই কি একমত এটার সাথে? জি স্যার। ওকে। সো আজকের সেশনটাতে আমরা মেইনলি আলাপ করব হচ্ছে সেরেব্রাল পলসি কি জিনিস, কিভাবে হয়, কি কি টাইপ আছে, সিভিয়ারিটি কিভাবে ক্লাসিফাই করা যায়, ডায়াগনোসিস কেমনে করে, এরকম যে আরো অনেকগুলা কন্ডিশন আছে সেখান থেকে কিভাবে আলাদা করতে পারি আমরা, কমপ্লিকেশন কি হয়, ইমপ্যাক্ট কি আছে, আমাদের প্যালিয়েটিভ কেয়ারের পার্ট হিসেবে গোলস অফ থেরাপি কি হতে পারে এবং কি করা যেতে পারে এই ধরনের রোগীগুলোর জন্য। সো এক এক করে আগাই, কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনারা নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন আমাকে, থামাই। ওকে। সো প্রথমে কথায় আসি যে সেরেব্রাল পলসিটা কি। এবং সেরেব্রাল পলসিটা একটা আমব্রেলা টার্ম বলা হচ্ছে, একটা বড় একটা টার্ম, কারণ এটার মধ্যে আমরা মেইনলি বিভিন্ন টাইপের ডিসঅর্ডার গুলাকে নিয়ে আসি। বাট এই ডিসঅর্ডার গুলোর মধ্যে মেইনলি এটা প্রাইমারিলি এফেক্ট করে বাচ্চাগুলোর মুভমেন্ট এবং পোস্চারের ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমাদের গ্রস মোটর ফাংশনের সাথেও ব্রেনের কিছু এরিয়া ইনভলভ হতে পারে, যার কারণে আমাদের বাচ্চাগুলোর লার্নিং অথবা ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি হতে পারে, এপিলেপসি ডেভেলপ করতে পারে। এর সাথে কারো কারো আবার ভিশন এবং হিয়ারিং এর প্রবলেম হতে পারে। এবং এই যে তাদের যে এফেক্টটা হচ্ছে, এই ডিসঅর্ডার গুলো হচ্ছে, এগুলো হচ্ছে পার্মানেন্ট এবং নন প্রগ্রেসিভ। মানে তার কোনো একটা ইনসাল্ট বা কোনো একটা কারণে যদি তার ব্রেন এফেক্টেড হয়, সেটা একবারই হবে এবং সেটা পার্মানেন্ট হবে। সো কি কারণে হয়? সো ড্যামেজ হচ্ছে ব্রেনে, এবং এটা মেইনলি হইতে পারে তার প্রিন্যাটাল পিরিয়ডে, পেরিনাটাল পিরিয়ডে, অথবা পোস্টন্যাটাল পিরিয়ডে। সো আমরা সবাই মোটামুটি প্রিন্যাটাল, পেরিনাটাল, পোস্টন্যাটাল জানি। যদি জিজ্ঞেস করে পোস্টন্যাটাল পিরিয়ড কতটুকু সময় পর্যন্ত বলা হয় পোস্টন্যাটাল, কে বলতে পারবে? ডেলিভারি 7 ডেজ পর্যন্ত। 7 ডেজ না। আর কেউ? আর কিছু? 42 days. 42 রাইট, ডেজ 40 ডেজ, 42 ডেজ অথবা 6 উইক্স পর্যন্ত সময়টাকে পোস্টন্যাটাল পিরিয়ড বলা হয় কিন্তু। ওকে। সো এই সময়গুলো কি কিভাবে হতে পারে? যদি বাচ্চা প্রিম্যাচুরিটি থাকে, যদি কোনো ইনফেকশন থাকে, সেটা হতে পারে ম্যাটারনাল ইনফেকশন লাইক টর্চ, হার্পিস, এইগুলো হতে পারে, বা আদার্স যে কোনো ইনফেকশন হতে পারে। অথবা যদি একই সাথে নিউনাটাল ইনফেকশন হয়, যদি কোনো কোয়াগুলোপ্যাথি থাকে লাইক মায়ের যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, হইতে পারে সেটা হেমোফিলি, সরি হেমোফিলিয়া তো হবে না মেয়েদের, আনলাইকলি হইতে পারে সেটা বন উইলিব্র্যান্ড হইতে পারে আহ, যদি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থেকে এরকম হতে পারে। হাইপোক্সিয়া ভেরি কমন একটা জিনিস, যদি প্রলঙ্গার অথবা অবস্ট্রাক্টেড লেবার হয় সেখান থেকে যদি হাইপোক্সিক এনকেফালোপ্যাথি হয়। অথবা যদি বাচ্চার জন্মের পরে জন্ডিস থাকে, সেখান থেকে হাইপারবিলিরুবিনিয়া হয়ে কার্নিক টেস্টের মাধ্যমে এই ইনসাল্ট বা ড্যামেজ গুলো হতে পারে। এখন সেরেব্রাল পলস থেকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়। সাধারণত প্রথম কথা হচ্ছে সেরেব্রাল পলসির বাচ্চাগুলোর ক্ষেত্রে স্টিফনেস, আনকন্ট্রোল মুভমেন্ট, পোর ব্যালেন্স, এই জিনিসগুলো সাধারণত কমন থাকে। এবং এই কি কি তার মুভমেন্ট ডিসঅর্ডার হতে পারে তা এবং কোন সাইড এফেক্ট করছে তার উপর করে বিভিন্ন ভ্যারাইটিস হতে পারে। যেমন ফার্স্টে চলে আসে, আমি যদি যদি মোটর কর্টেক্স ইনভলভমেন্ট হয়, তাহলে বাচ্চাগুলো সাধারণত সাধারণত হয় স্পাস্টিক। স্পাস্টিক মানে আমরা জানি শক্ত বা স্টিফ হয়ে যায়। এবং এইটা আমরা গতদিন ফিল্ড ভিজিটে ডিসকাশন করেছিলাম যে বাচ্চাগুলা হেমিপ্লেজিক, তার মানে একই সাথে ডান হাত ডান পা অথবা বাম হাত বাম পা নিয়ে আসতে পারে স্ট্রোকের মতন। অথবা হতে পারে ডাইপ্লেজিয়া, যেমন বাচ্চার দুইটা পা ইনভলভমেন্ট শুধু, সেটা হতে পারে। অথবা হতে পারে চার হাত পায়ে ইনভলভ আছে, তার হচ্ছে কোয়াড্রিপ্লেজিয়া। প্লেজিয়া বললে টোটালি প্লেজিয়া মানে হচ্ছে একবারে মাসেল পাওয়ার জিরো, প্যারালাইসিস হয়ে গেছে, আর প্যারালাইসিস মানে উইকনেস ডেভেলপ করেছে। আবার যদি বাচ্চার বেসাল গ্যাংলি ইনভলভমেন্ট হয়, তাহলে সাধারণত ডিসকাইনেটিক মুভমেন্ট দেখা যায়, যেটা অনেকটা যেটা হচ্ছে আমরা দেখে থাকি পার্কিনসনিজমের ক্ষেত্রে থেকে থেকে থাকি। যেমন এগুলো হচ্ছে বাচ্চাদের, যেমন উইলসন ডিজিজ যেরকম প্রেজেন্টেশন হয়, কোরিয়া বা অ্যাথেটোসিস লাইক মুভমেন্ট, অথবা ডিস্টোনিয়া ডেভেলপ করতে পারে। সো এটা হচ্ছে বেসাল গ্যাংলি ইনভলভমেন্ট হয়। যদি বাচ্চাটা সেরেবেলাম ইনভলভমেন্ট হয়, তাহলে সাধারণত অ্যাটাক গেট দেখা যায়, যে অনেকটা
সেরেবেলার গেট বা যেরকম আমরা দেখে থাকি সেই ধরনের। আবার সোললি এগুলা এক একটা ইন্ডিভিজুয়াল টাইপ নয়, এগুলো আবার মিক্সডও থাকতে পারে, মানে কারোর সাথে একই সাথে স্পাস্টিক এবং অ্যাটাক্সিক এরকমও থাকতে পারে। সো এটা যদি দেখি আমরা, যদি বলি স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া, তার মানে কি চার হাত পা চারটা ইনভলভমেন্ট হয়ে গেছে। যদি আমরা বলি স্পাস্টিক ডাইপ্লেজিয়া ডাইপ্লেজিয়া তাহলে এখানে দুইটা নির্ভুল হচ্ছে, সাধারণত লোয়ার লিম্ব ইনভলভমেন্ট। যদি বলি আমরা হেমিপ্লেজিয়া তাহলে এখানেও দুইটা লিম্ব ইনভলভমেন্ট হয়, কিন্তু সেক্ষেত্রে ওয়ান সাইডে ওটা বলতে মানে রাইট সাইড অথবা লেফট সাইড এফেক্টেড হয়। এগুলো হচ্ছে কমন ভ্যারাইটি। আবার আবার যদি আরেকভাবে যদি আমরা বলি যে রিজন, যে ব্রেনে কোন রিজন ইনভলভমেন্ট হয়েছে তার উপর ডিপেন্ড করে। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানে তার প্যারাইটাল এবং ইয়া কি বলে টেম্পোরাল এবং প্যারাইটাল পার্ট ইনভলভমেন্ট হয়েছে, এই জন্য পেশেন্টের হেমিপ্লেজিয়া ডেভেলপ করেছে। ডায়াপ্লেজিয়াতে সাধারণত দেখা যাচ্ছে যে তার এখানে মেনলি পায়ে, যে আমরা যে হোমানকুলাসের কথা যদি মনে করি, এখানে তার যে সাজাইটাল সাইনাসের দুই পাশটি ইনভলভমেন্ট হচ্ছে, এই জন্য পেশেন্টের ডায়াপ্লেজিয়া মেনলি হয়েছে। কোয়াড্রিপ্লেজিয়া যদি হয় তাহলে চার হাত পা ইনভলভমেন্ট হয়, এবং সাধারণত এক্ষেত্রে পায়ের ইনভলভমেন্টটা বেশি হয়, মানে পায়ে হয়তো মোটর যে গ্রস ডিসাবিলিটি সেটা হাতের থেকে বেশি হবে। আবার যদি এইখানে দেখা যাচ্ছে এই দুইটাতে বেসাল গ্যাংলিয়া ইনভলভমেন্ট হয়েছে, সাধারণত এক্ষেত্রে কোরিয়াথেটিসিস হইতে পারে অথবা ডিস্টোনিয়া হইতে পারে। আবার এখানে দেখা যাচ্ছে যে সেরেবেলামটা ইনভলভমেন্ট হয়েছে, তার কারণে অ্যাটাক্সিক গেট বা অ্যাটাক্সিক মুভমেন্ট ডিসঅর্ডারটা মেইনলি দেখা যায়। সো এখানে আরেকটা হচ্ছে যেটা সেরেব্রাল পলসির ক্ষেত্রে খুব কমন, যে জিএমএফসিপিএস দিয়ে, জিএমএফসিএস এটা দিয়ে তাদের একটা সিভিয়ারিটি গ্রেডিং করা হয়। সো জিএমএফসিএস মানে মানে কি গ্রস মোটর ফাংশন ক্লাসিফিকেশন সিস্টেম, এবং এটা দিয়ে পাঁচটা লেভেলে ভাগ করা হয়। ছবি দেখে দিয়ে যদি আমরা যদি দেখি, জিএমএফসিএস লেভেল 1, লেভেল 1 মানে এই বাচ্চাটা মোটামুটি নর্মাল, সে কিন্তু হাঁটা চলা সবকিছু উইদাউট সাপোর্ট কিন্তু করতে পারছে। এটা গেল এক। আমি যদি এই মোডটা দেখি, আচ্ছা এখন কি আমার কি ডান সাইডে কিছু দেখা যাচ্ছে, যে আমার যে কিছু নোট আছে এটা কি শো হচ্ছে নাকি? স্যার দেখা না যায় না স্যার, স্যার। দেখা যাচ্ছে না, দেখা যায় এটাতে? না তাহলে স্যার, আচ্ছা, দেখা যায় না। দেখা যায় না কোনো, মানে আগের মতো ফুল স্ক্রিনিং আছে? স্যার, দেখতে পাচ্ছি আগের না মতো, স্যার, ফুল আচ্ছা স্ক্রিন। ফুল স্ক্রিন ফুল মানে স্ক্রিন স্যার, তার পিকচারটা আসছে ওকে স্যার, ওই ওকে ঠিক আছে। ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে এটা আমার জন্য, শুধু আমার জন্য শো হচ্ছে, ঠিক আছে। সো আমি যেটা বলছিলাম, জিএমএফসিএস লেভেল 1 তার মানে ওয়ার্কস উইদাউট রেস্ট্রিকশন, মানে হাঁটাহাঁটি সবকিছু সে করতে পারবে। তার লিমিটেশনটা কোথায় থাকবে? মেনলি অ্যাডভান্স যে গ্রস মোটর স্কিল গুলো আছে, যেমন যদি তাকে সেলাই করতে বলি, তাকে যদি যদি বলা হয় যে কিছু হাতে কলমে বানানোর জন্য বলা হয়, সেই গ্রস সরি তার যদি অ্যাডভান্স যে স্কিল গুলো আছে সেখানে গিয়ে তার ঝামেলাটা হবে, বাট মোটামুটি যেটা বেসিক মোটর ফাংশন সেটা ঠিক থাকবে। এরপর যদি আমরা লেভেল 2-তে যাই, তাহলে সেটা হচ্ছে ওয়ার্কস উইদাউট ডিভাইস। সে এখনো কোনো ডিভাইস ছাড়া সে হাঁটাহাঁটি করতে পারছে, কিন্তু তার প্রবলেমটা কোথায় হবে? ওয়াকিং আউটডোরস অ্যান্ড ইন দ্য কমিউনিটি, মানে সে ঘর থেকে যখন বাইরে যাবে, কমিউনিটিতে যাবে অথবা বাইরে লাইক ঘরের বাইরে যাবে, তখন তার হাঁটাহাঁটিতে প্রবলেম হবে। লেভেল 3-তে কি হবে? লেভেল 3-তে এখন আর সে নিজে নিজে হাঁটতে পারবে না, তার সাপোর্টের দরকার হবে, মোবিলিটি ডিভাইসের প্রয়োজন হবে। সো এখানে তার কিছু লিমিটেশন দেখা দিচ্ছে। বাট এখানে দেখা যাচ্ছে যে যেমন সে ক্রাচ ইউজ করতেছে বা ইয়েটা ইউজ করতেছে, যে হুইল চেয়ার ইউজ করলো, সে কিন্তু ম্যানুয়ালি নিজে এটা চালায় নিয়ে যেতে পারে। লেভেল 4-এ এসে তার এখন কিন্তু সেলফ মোবিলিটি কিন্তু অনেকটা লিমিটেড হয়ে গেল। তাহলে এখন কিন্তু সে ক্রাচ দিয়ে পুরো হাঁটতে পারছে না, তার কিন্তু এখন চাকাওয়ালা জিনিস লাগতেছে, অথবা তার কিন্তু এখানে মোটর ভেহিকেল লাগতেছে। সে কিন্তু আগের মতন কিন্তু আর ঠেলে নিতে পারতেছে না। সো এক্ষেত্রে তাকে হয়তো সুইচ টিপলে ব্যাটারির মাধ্যমে ওই মোটর ভেহিকেলটা তাকে নিয়ে যাবে। আর যেটা মোস্ট সিভিয়ার ফর্ম, যেটা যেটা লেভেল 5, এখানে সেলফ মোমিটারটা পুরোপুরি লিমিটেড, এবং একে তাকে অন্যের উপর ডিপেন্ড করতে হচ্ছে, যেমন তার হুইল চেয়ারটা কিন্তু সে অন্য আরেকজন চালায় নিয়ে যাবে, ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এবং তার দেখেন এখানে হেড এবং নেক যে কন্ট্রোল আছে, হেড এন্ড নেক কন্ট্রোল কিন্তু এফেক্টেড হয়ে গেছে। সো এইটা হচ্ছে উম, যেটা লেভেল 5 বা সিভিয়ার। মেইনলি যেটা 4 আর 5টা হচ্ছে মেইনলি মোস্ট সিভিয়ার হয়। এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? জিএমএফসিএস। জি স্যার। জি স্যার। ওকে, এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা সেরেব্রাল পলসি কিভাবে ডায়াগনোসিস করতে পারি? সো প্রথম কথা হচ্ছে, মেইনলি সেরেব্রাল পলসি ডায়াগনোস হচ্ছে কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এবং হিস্ট্রিটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা যদি হিস্ট্রি নিতে যাই, বাচ্চা কিন্তু 6 মাসের যদি আগে আসে, 6 মাসের আগে আসলে কিন্তু
সেরেব্রাল পলসি ডায়াগনোসিস করা খুবই টাফ। তবে কি হইতে পারে যে বাচ্চাগুলো সাধারণত অনেকে এই বাচ্চাগুলো লিম্প এবং ফ্লপি থাকে, মানে একটু কি বলবো যে তার যে টোনটা আসার কথা সেই টোনটা এরকম আসে না, কেমন অনেকটা ফ্লপি বেবি মনে হয়, যে মাসুলগুলো কেমন রিল্যাক্সড হাইপোটোনিয়া এরকম মনে হয়। এদের হিস্ট্রি যদি আমরা নেই, এদের মেইনলি যেটা পাওয়া যায় তাদের ডেভেলপমেন্টটা খুবই স্লো হয়। স্পেশালি যে তাদের মোটর যে ডেভেলপমেন্ট, লাইক উঠে দাঁড়ানো, হামাগুড়ি দেওয়া, নেক কন্ট্রোল, এগুলা কিন্তু অন্যান্য বাচ্চাগুলো স্লো হয় খুব। তারপর তাদের যেটা ফিডিং প্রবলেম থাকে, ঠিক মতন খেতে বা গিলতে পারে না, তাতে স্টিফনেস ডেভেলপ করে যায়। যে দেখা যায় যে তাদের ফিস্ট যেটা আছে যে অনেকটা ক্লেন্সড ফিস্টের মতন হয়ে থাকে, হাতগুলা কুকড়ায় থাকে, শক্ত হয়ে থাকে, এবং হাত বা পায়ের টোন অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক বেশি হাইপারটোনিয়া থাকে। সো ওদের অনেকটা ইমোশনাল ল্যাবিলিটি থাকতে পারে, দেখা যায় যে অনেকটা সময় কাঁদতেছে খুব বেশি। আহ ফাসি মানে হচ্ছে তারা দেখা যায় যে অনেকটা অস্থির থেকে এরকম থাকে। কমিউনিকেশন তাদের সাথে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আইকিউ যদি আমরা মেজার করতে পারি, ইন্টেলিজেন্স যদি দেখি অন্যান্য বাচ্চাদের তুলনায় কম থাকে। সিজার বা কনভালশন ডিসঅর্ডার কিন্তু সেরেব্রাল পলসি বাচ্চাদের ক্ষেত্রে খুবই কমন একটা জিনিস। এবং তাদের বিহেভিয়ার চ্যালেঞ্জ থাকে, লাইক যেটা ওই কমিউনিকেশনের একটা পার্ট, যে তাদের সাথে র্যাপোর্ট বিল্ড আপ করা, কমিউনিকেট করাটা খুব টাফ হয়ে যায়। আরো কিছু যদি আমরা দেখি যে অ্যাসিমেট্রি থাকতে পারে আর্ম এবং লেগ ইউজের মধ্যে, যেমন তার হয়তো ডান হাত ডান পা ভালো কাজ করে কিন্তু বাম হাত পা উইকনেস আছে, তার মানে হেমিপ্যারাসিস আছে। অথবা দেখা যায় যে গেল তাদের যে হাতের শক্তি ভালো আছে কিন্তু পা দুইটা দুর্বল, মানে ডাইপ্লেজিয়া বা ডাইপ্যারাসিস আছে। যেটা আরো আনকন্ট্রোল মুভমেন্ট যেমন ডিসকাইনেসিয়া থাকতে পারে। তাদের ব্যালেন্স মেনটেনে প্রবলেম হতে পারে, অ্যাটাক্সিয়া যেটা সেরেবেলাম ইনভলভমেন্ট হলে হয়। তাদের জার্কগুলো এক্সাগারেটেড থাকতে পারে। হিয়ারিং হিয়ারিং এবং ভিশন ইম্পেয়ার থাকতে পারে। এবং একটা হিস্ট্রি থাকবে যে প্রি পেরি অথবা পোস্টনাটাল ইনসাল্টে, যেমন ম্যাটার্নাল বা নিউট্রাল ইনফেকশনের, যেটা প্রি ম্যাচুরিটিতে একটা কারণ হতে পারে। যদি আমরা সিটি স্ক্যান করে দেখা যাবে ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ আছে। অ্যাসফেক্সিয়ার হিস্ট্রি থাকতে পারে, যে মেকোনিয়াম অ্যাসপিরেশন করে জন্ডিসের হিস্ট্রি থাকতে পারে, অথবা এরকম আর্লি এজে স্ট্রোক ডেভেলপমেন্ট, সেটা ডিউ টু আদার ডিসঅর্ডার বা অন্য কোনো কজের কারণে হতে পারে। এইগুলো আমাদের হিস্ট্রি, হিস্ট্রি থেকে আমরা কি কি নিতে পারি। এরপর যদি আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, তাহলে আমরা দেখতে পারি যে তার টোনটা কেমন, যেমন স্পাস্টিসিটি হইলে সেক্ষেত্রে হাইপারটোনি আমরা পাবো, কন্ট্রাকচার ডেভেলপ করে যেতে পারে, জাজগুলো এক্সাজারেটেড হতে পারে, এবং আমরা গতদিন দেখেছি যে ক্লোনাস প্রেজেন্ট, এখন ক্লোনাসও প্রেজেন্ট থাকতে পারে। ডিস্টোনিয়া হলে অনেকটা, যেটা ডিস্টোনিয়া হলে যে টোন বেড়ে যায়, শক্ত হয়ে যায়, সেরকম হয়। অ্যাবনর্মাল যেটা রিদমিক মুভমেন্ট কোরিওথেটাসিস থাকতে পারে। আর যদি অ্যাটাসিক হয় তাহলে অ্যাটাসিয়া গেট, হাইপোটোনিয়া, তারপর কোঅর্ডিনেশনের প্রবলেম, এই জিনিসগুলো থাকতে পারে। আরেকটা জিনিস এখানে বলা হচ্ছে যে পারসিস্টেন্ট অফ প্রিমিটিভ রিফ্লেক্সেস। আর যেটা এই যে ভ্যারাইটিস গুলো আমরা বললাম যে আমরা এগুলা ইন্ডিভিজুয়ালি প্রেজেন্ট থাকতে পারে অথবা মিক্সড ভ্যারাইটি হিসেবে থাকতে পারে। এখন কতদিন ওই সময় আমরা ডিসকাশনের সময় কিন্তু আমি বলছিলাম যে পারসিস্টেন্ট অফ প্রিমিটিভ রিফ্লেক্সেস যেমন কি কি হতে পারে, যে মোরো রিফ্লেক্স, তারপর যেটা হচ্ছে রুটিং রিফ্লেক্স, আর একটা হচ্ছে গ্রাস্প রিফ্লেক্স। মরো রিফ্লেক্সটা কি, যেটা প্রথম ছবিটাতে বাচ্চাটাকে দেখানো হচ্ছে, যে মরো হচ্ছে যে অনেকটা, আইটার নাম হচ্ছে স্টার্টলিং রিফ্লেক্স। যে হঠাৎ করে কোনো সাউন্ড হলে বা কোনো যদি বাচ্চাটা থেকে যদি কোনো সাউন্ড করা হয় বা ভিজুয়াল কোনো ইমপ্রেশন তৈরি করা হয়, তাহলে বাচ্চাটা হঠাৎ করে চমকায় উঠবে। মানে তা বাচ্চাটার কাছে মনে হবে তাকে যদি হঠাৎ করে ফেলে দেওয়া আছে, সো হঠাৎ করে ফেলে দিলে কি হবে, বাচ্চাটা চার হাত পা সাডেন ছড়ায় দিবে। চমকায় গেলে যেরকম হয়, সে প্রথমে চার হাত পা ছড়ায় এক্সটেন্ড করে দিবে, আবার তারপর আস্তে আস্তে সেটা তার নিজের বডির দিকে আনার চেষ্টা করবে। এটা হচ্ছে মোরো রিফ্লেক্স বা স্টার্টলিং রিফ্লেক্স। আর একটা যেটা বলেছে গ্রাস্প রিফ্লেক্স। গ্রাস্প কি, আমরা যদি বাচ্চার পামটাকে যদি কোনোভাবে টাচ করি, বা আহ, বাচ্চার একটা আঙ্গুল নিয়ে যদি বাচ্চার পামের কাছে নিয়ে যায়, তাহলে দেখা যাবে সেকেন্ড ছবির মতন বাচ্চাটা কিন্তু গ্রাস্প করা, মানে আমার আঙ্গুলটাকে ধরার চেষ্টা করবে, হাত মুঠ করে ফেলবে। এটা হলো গ্রাস্পিং রিফ্লেক্স। আর একটা হচ্ছে রুটিন রিফ্লেক্স বা সাপিং রিফ্লেক্স। বাচ্চার যদি অ্যাঙ্গেল অফ দ্য মাউথের কাছে বা চিনের এখানে যদি তার টাচ করা হয়, তাহলে বাচ্চাটা ওইদিকে মুখ ঘুরায় ফেলবে। এটা কেন করে, যে বাচ্চাগুলো যে খাবার খোঁজে, স্পেশালি যে মায়ের নিপল খোঁজে, যে ওইদিকে তার মুখটা সেদিকে ঘুরে ফেলে, যে, খাবার খোঁজার জন্য। সো কি কি বললাম, তাহলে বললাম মোরো রিফ্লেক্স, গ্রাস রিফ্লেক্স আর রুটিন রিফ্লেক্স, এগুলো হচ্ছে আহ, আরো কিছু থাকতে আছে, কিন্তু এই তিনটা হচ্ছে কমন প্রিমিটিভ রিফ্লেক্স। সাধারণত বয়স 5 বা 6 মাস হয়ে যাওয়ার পরে কিন্তু এই রিফ্লেক্স গুলো আর থাকে না। কিন্তু সেরেব্রাল পলসির বাচ্চাদের ক্ষেত্রে এই প্রিমিটিভ রিফ্লেক্স গুলো কিন্তু পারসিস্ট করে যায়। এটা ক্লিয়ার সবার কাছে?
জি স্যার, ক্লিয়ার। এবার এটা কতদিন পর্যন্ত পারসিস্ট করবে? না, এটা তো তাদের ক্ষেত্রে সেরিব্রাল পলসির ক্ষেত্রে পারসিস্টেন্ট থেকে যেতে পারে। এখন কতদিন পর্যন্ত পারসিস্ট থাকবে আমি এটা অবশ্যই এক্স্যাক্টলি বলতে পারবো না। যেমন বড় হয়ে গেলে তো আর থাকার কথা না, যেমন 5-6 বছর বাচ্চাদের ক্ষেত্রে থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট 2 ইয়ার্স পর্যন্ত সম্ভবত এদের ক্ষেত্রে পারসিস্ট করে যায়, পারসিস্টেন্ট থাকে এদের ক্ষেত্রে। ঠিক আছে, তাইলে আমরা হিস্ট্রি শুনেছি, আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে কি কি ফাইন্ডিং পাওয়া যায় ইনক্লুডিং পারসিস্টেন্ট অফ প্রিমিটিভ রিফ্লেক্স সেগুলো বললাম। এরপর আসি ইনভেস্টিগেশন করার কোনো সুযোগ আছে কিনা। সো যেটা বলছে যে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন কিন্তু মেইনলি ডায়াগনোসিসের কর্নারস্টোন, মেইন জিনিস। সো ব্লাড ওয়ার্কের কোনো আমাদের দরকার নাই, স্পেশালি সেরিব্রাল পলসির জন্য দরকার নাই। বাট যদি আমাদের অ্যাসোসিয়েটেড বা যদি কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাড টেস্ট করতে পারি। যেমন কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, সেক্ষেত্রে আমরা থাইরয়েড প্রোফাইল করতে পারি। আবার এমআরআই ব্রেন আমাদের সেরেব্রাল পলসির জন্য মেনলি দরকার নাই, কিন্তু যদি আদার এটিলজিক থাকে, যেমন লাইক যদি স্ট্রোকের কথা বলেছি, ইন্টারভেন্ট্রিকুলার হেমোরেজের কথা বলেছি, বা ব্রেনের অন্য কোনো ডিসঅর্ডার যদি আমরা এক্সক্লুড করতে চাই, তাহলে আমরা এমআরআই করতে পারি। কারণ এমআরআই সাধারণত আমরা করতে চাই না, কারণ করতে গেলে বাচ্চাদেরকে এক্ষেত্রে জিএ দেওয়া লাগে। আচ্ছা, আবার জেনেটিক যে টাইপিং, লাইক জিন জিন দেখা আর কি। সো জেনেটিক স্টাডি যেগুলো করা হয়, যদি আদার কোনো এটিওলজি থাকে, লাইক ডাউন সিনড্রোম, এরকম যদি আমরা কিছু এক্সক্লুড করতে চাই, তাহলে সেক্ষেত্রে করা লাগতে পারে। এখন আমরা অন্য যে ডিসঅর্ডার গুলো আছে, এরকম ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, এগুলো থেকে কিভাবে এক্সক্লুড করবো? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ফার্স্টে আমি যেটা বলেছি যে সিপিতে যে ডিসেবিলিটি হবে সেটা কিন্তু স্ট্যাটিক, পার্মানেন্ট অ্যান্ড নন প্রোগ্রেসিভ। কিন্তু অন্য যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো আছে, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে কিন্তু প্রোগ্রেস করতে পারে, ফ্লাকচুয়েট করতে পারে। এর মধ্যে যেগুলো নিউরো ডিজেনারেটিভ কন্ডিশন আছে, সেখানে কিন্তু ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন গুলো আছে সেগুলো কিন্তু লস হয়ে যায়। সিপিতে কিন্তু সবগুলো কিন্তু লস হয় না। নিউরোমাস্কুলার ডিসঅর্ডার যেমন আছে, যেমন আমরা গতদিন কি দেখেছিলাম, কি নিয়ে আলাপ করেছিলাম নিউরোমাস্কুলার ডিসঅর্ডারের মধ্যে? ডুশেন মাসকুলার ডিস্ট্রফি, বেকার মাসকুলার ডিস্ট্রফি। বেকার, মেইনলি পেশেন্টটা বেকারের ছিল, ডুশিনি আর নিয়েও আমরা কথা প্রসঙ্গে আলাপ করেছি। সো এই ধরনের মাস্কুলার ডিস্ট্রফি যেগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু ডিপ টেন্ডন রিফ্লেক্স গুলো সাধারণত ডিক্রিজ থাকে, উইকনেস থাকতে পারে, এবং পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। আবার যদি জেনেটিক ডিসঅর্ডার যেমন বলছিলাম ডাউন সিনড্রোম, পাতাও সিনড্রোম, ট্রাইজোমি, এগুলোর কথা যদি আমি বলি, তাহলে ওইখানে কিন্তু ওই বাচ্চাগুলোর ক্ষেত্রে কিছু ডিসমরফিক ফিচার যেমন থাকে। যেমন ডাউন সিনড্রোমের ক্ষেত্রে বাচ্চাগুলা কিন্তু একটা একটা হাবা গোবা টাইপের লুক, ইডিওটিক লুক একটা বলা হয়, যদিও টার্মটা ইউজ করা উচিত না। আবার যে ক্ষেত্রে যেমন টার্নার সিনড্রোমের ক্ষেত্রে আরো কিছু ফাইন্ডিংস আছে, যেমন ওয়েব নেক বলা হয়, নেকটা শর্ট হয়ে যায়, একটু টল স্ট্রাচার হয়, সেরকম কিছু ডিসমরফিক ফিচার কিন্তু ওইগুলোর ক্ষেত্রে থাকতে পারে। আবার কিছু মেটাবলিক ডিসঅর্ডার আছে, আমি অবশ্য সবগুলো নামও বলতে পারবো না, কারণ যেগুলা যেহেতু আমি আসলে পিডিয়াট্রিশিয়ান না। সো কিছু মেটাবলিক ডিসঅর্ডার যেমন স্পেশালি গ্লাইকোজেন, গ্লাইকোজেন স্টোরেজ ডিজ, যে স্টোরেজ ডিসঅর্ডার গুলো যেগুলো বলা হয়, সেখানে ক্ষেত্রে এরকম কিছু ফাইন্ডিংস পাওয়া যায়। যেমন ওদের ক্ষেত্রে প্রোগ্রেসিভ এনকেফালোপ্যাথি থাকতে পারে, রিগ্রেশন দেখা যেতে পারে, যেটা হচ্ছে আর্লি এজে দেখা যায়। মানে যেটা হয় প্রিভিয়াসলি হেলদি ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে তাদের ডিটোরেশনটা ওভার টাইম হতে থাকে। এদের ক্ষেত্রে মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপোগ্লাইসিমিয়া, লিভার কার্ডিয়াক ইনভলভমেন্ট, এগুলো সাধারণত দেখা যেতে পারে। সো এইভাবে আমরা অন্য যে নিউরো ডিজেনারেটিভ অথবা নিউরোমাস্কুলার বা জেনেটিক ডিসঅর্ডার বা মেটাবলিক যে ডিসঅর্ডার আছে, সেগুলো থেকে কিন্তু আমরা সিপি কে আলাদা করতে পারি। সো সিপি তাহলে আমরা কি জানলাম, ক্লাসিফিকেশন টাইপস গুলো জানলাম, আমরা কিভাবে ডায়াগনোসিস করবো সেটা জানলাম। এখন সিপির বাচ্চাগুলো কি কি কমপ্লিকেশন বা ক্লিনিক্যাল ফিচার বা প্রেজেন্টেশনে থাকতে পারে সেটা একটু দেখি। সো কমপ্লিকেশনের মধ্যে বলতে গেলে প্রথমে যেটা হচ্ছে, যেগুলো কমন ভ্যারাইটি দেখা যায়, যে পেইনফুল কিছু কন্ট্রাকচার বা স্টিফনেস ডেভেলপ করে, যার কারণে তাদের যে মোবিলিটিটা আছে সেটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাদের যেটা বলেছিলাম যে অনেকে হিয়ারিং অথবা ভিশন বা কিছুটা কগনিটিভ যদি হয়, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনটা খুবই টাফ হয়ে যায়। এবং এই বাচ্চাগুলো যেহেতু গ্রস মোটর ডিসেবিলিটি থাকে, সো এদের কিন্তু নিজের কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের যে সেলফ ইন্ডিপেন্ডেন্স সেটা কিন্তু গড়ে উঠে যায়। সো এই জন্য দেখা যায় যে টয়লেটিং, ওয়াশিং, ইটিং, ড্রেসিং, এই বেসিক কাজগুলোর জন্য তারা কিন্তু অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে। তবে এটা ভ্যারিয়েবল, কিন্তু আমি বলে গতদিনও আমরা আলাপ করেছিলাম সিপি কিন্তু নর্মাল মানুষের মতন বাঁচতে পারে, এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই মোটর ডিসেবিলিটি গুলো কিন্তু মাইল্ড ভ্যারাইটির থাকে। সো অনেক সময় তারা কিন্তু
সারাটা জীবন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেলফ ডিপেন্ডেন্ট, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তাদের সাপোর্টের প্রয়োজন হতে পারে। সো যাদের ক্ষেত্রে কগনিটিভ ফাংশনগুলো ইম্পেয়ার্ড হয়, হিয়ারিং ভিশন এগুলো হয়, সো তাদের কিন্তু অন্যদের সাথে যে একটা মিনিংফুল রিলেশনশিপ গড়ে তোলা, সো সেটা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না। আবার স্পাস্টিসিটি ডেভেলপ করে উইথ টাইম, তাদের একটা ক্রনিক পেইন থাকতে পারে এই ধরনের বাচ্চাগুলোর ক্ষেত্রে। কনভালশন ডিসঅর্ডার বা সিজার ডিসঅর্ডার বা এপিলেপসি খুব কমন একটা জিনিস সিপিতে। যাদের জিএম এফসিএস গ্রেড লেভেল 4 5 এগুলোর ক্ষেত্রে সোয়ালিং ডিসফাংশন এবং বারে বারে অ্যাসপিরেশন নিউমোনিয়া দেখা যায়। সো যদি খুবই আহ, জন্মের পর থেকে যদি দেখা যায় যে মানে খুব আর্লি যে যদি তারা লেভেল 5 হয়, তাহলে তাদের ফেইলার টু থ্রাইভ, আসলে বেঁচে থাকাটাই খুব টাফ হয়ে যায়। কনস্টিপেশন ভেরি কমন, কারণ এটা বেড বাউন্ড থাকে ম্যাক্সিমাম টাইমে। বিহেভিয়ারাল চ্যালেঞ্জ আগেই বলেছি। রেসপিরেটরি প্রবলেমের মধ্যে একটা হচ্ছে তাদের সিক্রেশন খুব বেশি হয়, যেটাকে বলা হচ্ছে সায়োলোরিয়া বা এক্সেসিভ ওরাল সিক্রেশন, এবং একই সাথে ফ্যারেঞ্জিয়াল সিক্রেশনের বেশি হয়। এবং একই সাথে তাদের কিন্তু অ্যাসপিরেশন নিউমোনিয়াটা খুবই কমন একটা জিনিস। যেহেতু বাচ্চাগুলো ম্যাল নিউট্রিশনে ভোগে, সো এদের ক্ষেত্রে ফ্র্যাকচার খুব কমন, কারণ এদের বোন মিনারেল ডেন্সিটি খুব কম থাকে। সো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার খুব সহজে এদের ক্ষেত্রে হতে পারে। সো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বা একটা এটা থেকে বলা হয় লো হাইট ফ্র্যাকচার বা লো ট্রমা ফ্র্যাকচার। মানে লো হাইট ফ্র্যাকচার মানেটা কি, কেউ এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন যে লো হাইট ফ্র্যাকচার কি? হোয়াট ইজ লো হাইট ফ্র্যাকচার? স্ট্যান্ডিং ইয়ে থেকে যদি পড়ে গিয়ে ফ্র্যাকচার রাইট, হয়ে যায়। রাইট, লো হাইট আমরা কথাটা শুনে বুঝতে পারছি, যেমন দাঁড়ানো থেকে কেউ পড়ে গেল। এখন একটা বাচ্চা কিন্তু একটা মানুষ কিন্তু সহজে কিন্তু এরকম স্ট্যান্ডিং ইয়া থেকে কিন্তু পড়ে ফ্র্যাকচার হওয়ার কথা না, আনলেস তাদের যদি কোনো প্যাথোলজি না থাকে। সো আরেকটা যেটা হচ্ছে এদের অস্টিওপোরোসিস যেহেতু হচ্ছে, সো সময়ের সাথে সাথে এদের কিন্তু স্কোলিওসিস ডেভেলপ করতে পারে। হোয়াট ইজ স্কোলিওসিস? হোয়াট ইজ স্কোলিওসিস? কেউ কথা কয় না। Abnormal lateral curvature of the vertebral column. অ্যাবনর্মাল, আবার বলেন। Abnormal lateral curvature of the vertebral column. স্ক্লেরোসিসের মাঝে পড়ে এক সাইডে ব্যথা করে, যেগুলো একটা কোন সাইডে? ডান কোন পাশে সাইডে ব্যথা বাঁকা? করে। হ্যাঁ, বাঁকা হবে, ঠিক আছে, কোন দিকে বাঁকা হবে? কোন দিকে বাঁকা হবে বলতে পারছেন না, আচ্ছা। সো বেন্ডিংটা হইতে পারে যে একটা হইতে পারে হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং বা এরকম হইতে পারে, আর একটা হচ্ছে ল্যাটারাল বেন্ডিং হতে পারে। তো স্কোলিওসিস মেইনলি হচ্ছে ল্যাটারাল বেন্ডিংটা হয় আর কি, আর একটা হচ্ছে ফরওয়ার্ড বেন্ডিং হলে সেটা আমরা কি বলি, লর্ডোসিস হতে পারে। সো আরেকটা যেটা মেনস্ট্রুয়াল সাপ্রেশন, যেটা এটাই বলছিলাম, আপনার ডান পাশে ব্যথা। হ্যাঁ, ডান বা বাঁয়ে বাঁকা হয়ে যেতে পারে, রাইট। আরেকটা যেটা মেয়েদের ক্ষেত্রে হয় যে মেনস্ট্রুয়াল সাপ্রেশন। সো এই জিনিসটা যে অনেক সময় দেখা যায় যে ডিলেড পিউবার্টি বা মেনস্ট্রুয়েশন, আই মিন মানে ইনিসিয়েশন বা অনসেট অফ মেনস্ট্রুয়েশনটা কিন্তু দেরিতে হয়। ফার্স্ট ফার্স্ট মেনস্ট্রুয়েশনটাকে কি বলা হয়, যে অনসেট অফ মেনস্ট্রুয়েশন, এটার কি টার্মটা কি? Menarche. মেনার্কি। মেনার্কি, রাইট। সো এগুলো হচ্ছে কমপ্লিকেশন, বা এই যে এতক্ষণ যেগুলো বললাম যে কমপ্লিকেশন বলতে পারি ক্লিনিক্যাল ফিচার বা প্রেজেন্টেশন অফ সেরেব্রাল পলসি, তাহলে এটা কাদের ছিল? এটা মিলে রুগীদেরটা ছিল, মানে বাচ্চাগুলা ছিল। এখন এই সেরেব্রাল পলসি এমন একটা জিনিস শুধুমাত্র রুগীকে এফেক্ট করে না, সেটা কিন্তু তার মানে তার ফিজিক্যাল হেলথকে বা মেন্টাল হেলথকে এফেক্ট করে না, তার কিন্তু সোশ্যাল যে হেলথ, সোসাইটিতে যে তার বিচরণ সেটাকে এফেক্ট করে, তার পরিবারকে এফেক্ট করে, এবং একই সাথে যে তার অন্য যে ঘরে যে অন্য বাচ্চাগুলো যে আছে, সোজা কথায় সিবলিং, তাদেরকে এফেক্ট করতে পারে। সো ইম্প্যাক্ট অফ সেরেব্রাল পলসি যদি আমরা বলি, তাহলে একটা কি হতে পারে, এই বাচ্চাটা তার ডিসেবিলিটির কারণে নেগলেক্টেড হতে পারে, যার কারণে সে সোসাইটি থেকে আইসোলেটেড হয়ে যেতে পারে। এবং তার ক্ষেত্রে যে অন্যান্য বাচ্চাগুলোর ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট স্টিমুলেশন গুলো আছে, লাইক এডুকেশন, খেলাধুলা যেগুলো আছে, সেগুলো কিন্তু এই বাচ্চাগুলোর ক্ষেত্রে আর থাকে না। এই ধরনের একটা বাচ্চা কিন্তু ফ্যামিলির উপর একটা স্ট্রেস, কারণ তারা পরিবারের অন্যান্যদের উপর, স্পেশালি প্যারেন্ট, বিশেষ করে মায়ের উপর ডিপেন্ডেন্ট। সো এই মারা বা কেয়ার গিভাররা কিন্তু একটা সময় বার্ন আউট হয়ে যায়। তাদের চিকিৎসার জন্য আহ, বিভিন্ন দ্বারে হসপিটালে ডাক্তারের কাছে ঘুরতে ঘুরতে একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন তৈরি হয়। অবশ্যই সময়ের সাথে সাথে এই বাচ্চাটা যখন তার ফ্যামিলির উপর একটা বার্ডেন হয়ে যায়, তখন ডিপ্রেশন ডেভেলপ করে। ফিলিং অফ পানিশমেন্ট, সো স্পিরিচুয়াল কিছু জিনিসগুলা যে আল্লাহ কেন তাকে এইভাবে শাস্তি দিচ্ছে এরকম একটা বাচ্চা দিয়ে। প্যারেন্টাল গিল্ট, যে অনেক সময় মনে হয় যে আমার টাকা পয়সা নাই দেখে
বা বা আমি যথেষ্ট টাইম দিতে পারি না দেখে আমার বাচ্চাটা এভাবে সাফার করছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় কিন্তু যে এই ধরনের বাচ্চাগুলোকে কিন্তু তাদের বাবা মারা কিন্তু অ্যাবান্ডন করে ফেলে, যে হয়তো কোনো এতিমখানায় দিয়ে আসলো বা রাস্তায় ফেলে দিয়ে আসলো। আহ সো সর্ট অফ মানে যে প্যারেন্টাল কেয়ার সেটা থেকে কিন্তু এই বাচ্চাগুলো অ্যাবান্ডন হয়ে যায়। এবং এরপর আরেকটা যেটা বলেছিলাম যে ইম্প্যাক্ট অন সিবলিংস, নেগলেক্ট, যে অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাগুলোর পিছে সারা দিন সময় দিতে দিতে বাবা বারে বারে হসপিটালে ভর্তি থেকে যে এই বাচ্চার পিছে টাইম দিতে দিতে অন্য যে সুস্থ যে সিবলিং বা বাচ্চাটা ঘরে আছে ওই বাচ্চাটা কিন্তু তখন বঞ্চিত হয়, নেগলেক্টেড হতে থাকে। এবং আনরিয়েলিস্টিক প্যারেন্টাল এক্সপেকটেশন, যেমন আমরা জানি যে সেরেব্রাল পলসি যেটা একটা পার্মানেন্ট ডিসঅর্ডার, সেটা কখনোই ভালো হবার নয়। সো অনেক সময় দেখা যায় যে এই ধরনের প্যারেন্টস গুলা যে কিছু আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন লাইক কিছু ম্যাজিক বা মিরাকল হবে সেটার আশায় কিন্তু বসে থাকে। সো এইগুলা হচ্ছে বিভিন্ন ইম্প্যাক্ট যেগুলা সেরেব্রাল পলসি থেকে অন্যান্য মানুষগুলার উপরে এই ইম্প্যাক্ট গুলা তৈরি হতে পারে। এখন কথা হচ্ছে যে অ্যাজ এ ফিজিশিয়ান অর প্যালিয়েটিভ কেয়ার ফিজিশিয়ান হোয়াট ক্যান উই ডু। সো প্রথমেই এই বাচ্চা বা পরিবারগুলোকে যদি আমরা সাপোর্ট দিতে চাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট গোলস অফ থেরাপিটা এস্টাবলিশ করতে হবে। এবং এটা যে আমরা এস্টাবলিশ করবো এটা কি কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যে এই বাচ্চাটা যে লেভেল অফ সিভিয়ারিটি, যে জিএমসিএফএস লেভেলটা কত, তার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট কতটুকু আছে, তার প্রেজেন্টেশন কি, অ্যাসোসিয়েটেড কমপ্লিকেশন কি, সেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। এবং একই সাথে যে ফ্যামিলি ক্যাপাসিটি কতটুকু, যে মানে তাদের ফ্যামিলি ডাইনামিক্সটা কেমন, ফ্যামিলি সাপোর্টটা কিরকম, তার ফ্যামিলির সলভেন্সি কিরকম, সেই জিনিসগুলো। এবং অ্যাক্সেস টু রিসোর্সেস, যেমন একটা ঢাকায় আপনি চাইলে, ধরলাম যে দুইটা ফ্যামিলি আছে, দুইটা ফ্যামিলি খুবই চায়, তারা ডেডিকেটেড, তারা বাচ্চার জন্য করবে, কিন্তু তারপরে একটা বড় ব্যারিয়ার হচ্ছে ঢাকাতে বাচ্চাটা যে ধরনের ফ্যাসিলিটি পাবে কক্সবাজারে, আর তার উপরে তো রোহিঙ্গা ক্যাম্পগুলো তো কথাই নাই, যে এই ধরনের যে অ্যাভেলেবল রিসোর্স গুলো আছে এগুলোতে কতটুকু অ্যাক্সেস তারা পাবে। সো বিভিন্ন ফ্যাক্টর গুলো কিন্তু এখানে ইয়ে হবে, যে দাঁড়াবে আমাদের গোলস অফ থেরাপি ইয়ে করতে গেলে। সো যেমন এখানে এক্সাম্পল দিয়ে বলা হয়েছে যে যে এই ধরনের বাচ্চাগুলো স্পাস্টিক ডাইপ্লেজিয়া বা স্পাস্টিক হেমিপ্লেজিয়া, অথবা যারা শুধুমাত্র কোরিয়া থ্রোটেড ভ্যারাইটিস সিপি, তাদের কিন্তু অফেন মানে প্রায় দেখা যায় তাদের কিন্তু কগনিটিভ ফাংশন বা ইন্টেলিজেন্স কিন্তু নর্মাল থাকে। সো এই জন্য কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু ফাংশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে বড় হতে পারে। আবার যেগুলো বাচ্চাগুলো স্পাস্টিক কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া নিয়ে আসে, যাদের সাথে যদি ইন্টেলিজেন্স বা আইকিউ যদি লো হয়, স্পেশালি জিএম যেটা বললাম সিএফএস লেভেল 5 অথবা 4, তাদের ক্ষেত্রে কিন্তু কমপ্লিকেশন গুলো কিন্তু আরো বেশি হয়। সো এগুলো আসলে টাইপ এবং ভ্যারাইটির উপর ডিপেন্ড করবে। সো প্রথমে বাচ্চাটার একটা আমাদের ডিটেইল অ্যাসেসমেন্ট করতে হবে তার ফাংশনের, তার স্পেশালি মোটর যে স্কিল গুলো আছে, যেমন তার হেড কন্ট্রোল কেমন, কবে আসছে, নেক কন্ট্রোল কি এরকম বা কবে আসছে, হাত কতটুকু ইউজ করতে পারে, পাওয়ার কতটুকু আছে, ক্রলিং স্ট্যান্ডিং ওয়াকিং, তারপর তার প্লেতে পার্টিসিপেশন কতটুকু, তার ফিডিং অথবা ড্রিঙ্কিং কেমন, টয়লেটিং ড্রেসিং নিজে পারে কিনা, বাচ্চাটা কথা বলতে পারে কিনা, পারলে কতটুকু পারলে, কবে থেকে কথা বলা শুরু করেছে, বাচ্চাটা আর কি কি করতে পারে, কি কি বাচ্চাটা করতে পারে না। সেই পুরো অ্যাসেসমেন্টটা কিন্তু আমাদের করতে হবে এবং দেখতে হবে এটা তার এইজের জন্য নর্মাল নাকি ডিলেইড। সো এখানে যখন এই ধরনের বাচ্চাগুলোর কেয়ারের ক্ষেত্রে আমাদেরকে মাল্টি ডিসিপ্লিনারি টিম ইনভলভমেন্ট লাগবে, কারণ এখানে হলিস্টিক অ্যাপ্রোচ দিতে গেলে স্পেশালি আমরা যদি ফিজিক্যাল সোশ্যাল সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল নিডগুলো যদি আমরা মেটাতে চেষ্টা করি একই সাথে বাচ্চা এবং তার পরিবারে, সো আমাদের সাথে সাথে স্পেশালি ফিজিওথেরাপি অবশ্যই লাগবে। ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন এগুলা, স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যারা আছে তাদের লাগবে, অকুপেশনাল থেরাপি লাগবে, এবং একই সাথে তাদের সোশ্যাল ওয়ার্কার এবং কমিউনিটি ওয়ার্কার, সো সেটা প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, এবং একই সাথে কমিউনিটির যে অন্যান্য মেম্বাররা আছে, যে ভলান্টিয়ার অথবা নেইবার যারা আছে, তাদের ইনভলভমেন্ট কিন্তু আমাদের প্রয়োজন এখানে। সো আমাদের গোলটা কি থাকবে, যে মেইনলি প্রথম কথা হচ্ছে যে আমাদের ফার্স্ট গোল যেটা হবে যে বাচ্চাটা বেটার পজিশন যাতে অ্যাচিভ করতে পারে। কারণ ম্যাক্সিমাম আমি সামনে হয়তো কিছু ছবি দেখাবো যে বাচ্চাগুলো দেখা যায় যে একটা সময় দেখা যায় যে এরা যেহেতু এই সাপোর্ট বা ট্রেনিং গুলা পায় না, দেখা যাবে যে বাচ্চাগুলার একদিকে কাত হয়ে থাকতে থাকতে, হাত পা কুকড়ে থাকতে থাকতে, বা একটা ফ্লেক্সড পজিশনে থাকতে থাকতে কিন্তু অফেন তাদের মধ্যে কিন্তু কন্ট্রাকচার গুলো ডেভেলপ করে যায়। সো আমাদের একটা মেইন উদ্দেশ্য হবে কিন্তু এই কন্ট্রাকচার গুলো প্রিভেন্ট করা, এবং বাচ্চার যে সময়ের সাথে যে মুভমেন্ট বা মোবিলিটি আছে সেটাকে ইমপ্রুভ করানো, তার ব্যালেন্স মেনটেন করতে হেল্প করা, তার কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট করানো,
বাচ্চা যে ডেভেলপমেন্টাল স্কিল যেগুলো আছে সেগুলা যতটা পারে সে যাতে অ্যাচিভ করতে পারে সেই জিনিসগুলা, সে যাতে তার ডেইলি লিভিংটা ইন্ডিপেন্ডেন্ট হয়, এবং যে সেলফ কেয়ার গুলো আছে যতটুকু সম্ভব বাচ্চা যাতে নিজে নিজে করতে পারে সেটাকে আমাদের ট্রেন আপ করানোটা মেইনলি উদ্দেশ্য থাকবে। এবং একই সাথে বাচ্চাটা যেটা বলেছিলাম যে মিনিংফুল রিলেশনশিপ উইথ আদার্স, সেটা প্যারেন্টস হোক, সিবলিং হোক, আস্তে আস্তে তারপরে সোসাইটি বা অন্য বাচ্চারা হোক, সেই জিনিসটা আমরা ট্রাই করবো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক কন্ডিশন আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট লাগতে পারে। এতটুকু কি সবাই শুনতেছেন? মানে ক্লিয়ার আছেন নাকি ঘুমাই জি যাচ্ছেন? স্যার, জি জি স্যার, স্যার। শুনতেছি জি স্যার, স্যার, আছি শুনতেছি। জি স্যার। স্যার। আচ্ছা, আছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো প্রথমে এক এক করে যদি আসি, প্রথমে যেটা হচ্ছে, যেটা খুব কমন একটা জিনিস, যে কন্ট্রাকচার, সেটা আমরা বা স্পাস্টিসিটি সেটা আমরা প্রিভেন্ট করার চেষ্টা করব। সো ছবিতে কিছু কিছু দেখতে পাচ্ছি যে স্ট্রেচিং। স্ট্রেচিং যেটা মানে কি, আমরা বাচ্চাগুলার, যেমন একটা বাচ্চার পা ধরলাম যে ফ্লেকশন ডিফর্মিটি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা তার বাচ্চাকে স্ট্রেচ করে তার পাটাকে যে একটু সোজা করার চেষ্টা করা, সেটা হইতে পারে। দুই নাম্বার, যেসব বাচ্চাগুলোর পজিশনিং ঠিক নাই, যে একটু আগে কিছু এক্সাম্পল দিলাম যে আঁকা বাঁকা পজিশন হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমরা কিছু ইকুইপমেন্ট ইউজ করতে পারি, যেমন এগুলাকে অর্থোপেডিক্সের ভাষায় অর্থোটিক্স বলা হচ্ছে। যেমন ব্রেস হইতে পারে, রিস্ট প্লেন ছবিতে দেখানো হয়েছে, কাস্টম কিছু সিটিং জিনিস সেটা পরে দেখাচ্ছি, হুইল চেয়ার সোজা ভাষায়, টয়লেট বা বাথ চেয়ার ইউজ করতে পারি, স্ট্যান্ডার্ড দাঁড়াইতে হেল্প করে, ওয়াকার হাঁটতে হেল্প করে, এই জিনিসগুলো ইউজ করতে পারি। কন্ট্রাকচার প্রিভেন্টের জন্য কিছু মেডিকেশন, স্পেশালি মাসল রিল্যাক্সেন্ট করতে পারি। আর কিছু সার্জারি করা যায়, এটা অবশ্য বয়স ভেদে ডিপেন্ড করে, আমি খুব বেশি ভালো বলতে পারবো না। সম্ভবত যেগুলো টেন্ডন ইয়ে হয়ে গেছে, হয়তো শর্ট হয়ে গেছে, সেগুলো হয়তো টেন্ডোনোটমি বা এরকম কিছু, এই টেন্ডনটাকে একটু পার্শিয়ালি মানে কেটে দেওয়া হয়, তাতে একটু লম্বা হয় এটা, অথবা হয়তো টেন্ডন রিপ্লেসমেন্ট সার্জারি, এগুলো যদি পসিবল হয়। সোজা কথা হচ্ছে সব সর্ট অফ ডিফারেন্ট প্লাস্টিক সার্জারি এগুলো লাগলে করা যেতে পারে। এখন আমি তো বললাম যে এরকম বিভিন্ন ডিভাইস ইউজ করা যায়। এখন ধরলাম যে আইএম এর এখানে এই ধরনের আইএম, আবার আইএম এ তো আবার কিছু কিছু আবার ট্যাগ টিম আছে, তাই না? খালি কাজ হচ্ছে ট্যাগ করে দেওয়া। তো বাচ্চা পাইছে, দিল যে কথার কথা, যেরকম সোশ্যাল সাপোর্ট যারা আছে ওখানে ট্যাগ করে দিল। সোশ্যাল সাপোর্টের এখানে তো মোটামুটি ধরলাম যে তাদের এই ধরনের অ্যাসিস্টিভ ডিভাইস, চেয়ার, টেবিল, ক্রাচ, হুইল চেয়ার, এগুলোর কোনো অভাব নাই। সো যা পারতেছে এক একটা বাচ্চারা নিয়ে দিয়ে দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে সব বাচ্চার জন্য সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট না। যেমন বিলো আর সাম ফটোজ অফ অ্যাসিস্টেড ডিভাইসেস দ্যাট আর নট নেসেসারিলি কারেক্ট ফর দ্য চাইল্ড। মানে আমার কাছে আছে এই জন্য আমি দিয়ে দিলাম, তাইলে কিন্তু হবে না। যেমন একটা গরিব মা ধরলাম, যদি আহ, মা না, এখানে দাদির কথা বলা আছে, যে খুব পোর ইয়া আছে, তার জন্য বাচ্চাটাকে জন্য অন্য কিছু সে ম্যানেজ করতে পারে না, এই বাচ্চাটাকে সারাক্ষণ সে কোলে কোলে নিয়ে তার চলাফেরা করতে হয়। এখন এই কোলে রাখতে রাখতে বয়স্ক যেহেতু দাদিমা, উনি নিজেই তো হয়তো অস্টিওপোরোসিস বা এগুলাতে ভুগতেছে, তার জন্য খুব কষ্টকর হয়ে যায়। তো এখন যদি এই বাচ্চাটাকে যদি আমরা হুইল চেয়ার দিতে পারি, তাহলে কিন্তু তাহলে দাদিমাটার হেল্প হয়, তাই না? কি হয় তাহলে, সে এই হুইল চেয়ারে করে বাচ্চাটাকে বসায় তাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারে, তাই না? হেল্পফুল হয় না? জি স্যার। জি স্যার। জি, জি স্যার। কিন্তু দেখেন হুইল চেয়ারটা, দেখেন একটু একটা ছোট পিচ্চি বাচ্চার জন্য আমি দিছি হুইল চেয়ার, দিছি অ্যাডাল্টের হুইল চেয়ার, তা কি হয়েছে বাচ্চাটা? মশা মারতে কামান দাগ আছে। মশা মারতে কামান দেখাচ্ছে মোটামুটি, কিন্তু বাচ্চাটা মোটামুটি এটার মধ্যে স্লিপ করে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বাইরে হয়ে যাইতেছে। তাহলে কি এটা এটা বাচ্চার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হইলো? না হইলো না, স্যার। কিন্তু হইলো না। এরপর যদি আমি মাঝখানে ছবিটা আসি, তাকে কিন্তু সুন্দর একটা পিছে ব্যাক সাপোর্ট দেওয়া হয়েছে, সামনে হাত রাখার জন্য একটা টেবিলও আছে, সবই সুন্দর আছে। কিন্তু তাতে কি তার অ্যাডিকুয়েট সাপোর্টটা হয়েছে? না স্যার, হেডটা তো পড়ে যাচ্ছে। নেক সাপোর্টটা হয় নাই। ওইটা এক্স্যাক্টলি, নেক। না স্যার। এক্স্যাক্টলি। সো হচ্ছে স্টেজ লেভেল 5 এর বাচ্চা, জিএম সিএফ কি সিএফএস, যেটা লেভেল 5, তার হেড এন্ড নেক কন্ট্রোল নাই, তার কিন্তু নেক সাপোর্ট কিন্তু এখানে নাই। আবার এই বাচ্চাটা দেখেন, এই বাচ্চাটার ছবি দেখে এর কিন্তু সুন্দর একেবারে অ্যাডভান্স একটা চেয়ার দেওয়া হয়েছে, তার কিন্তু হেড নেক সাপোর্ট আছে, তার একটা সামনে টেবিল আছে, তার কিন্তু এখান থেকে নিচেও সাপোর্ট আছে। কিন্তু এইটা এটা আবার কি হয়ে গেছে, এটা আবার বাচ্চাটার জন্য বেশি হয়ে গেছে। কেন বেশি হয়ে গেছে বলেন তো? সে নর্মালি হয়তো বসতে পারে। এক্স্যাক্টলি, দেখেন বাচ্চাটা কিন্তু হাত কিন্তু ভাঁজ করে বসে আছে, তার কিন্তু নেক কিন্তু সোজা, মানে বাচ্চাটার ইটসেলফ মানে ইন্ডিপেন্ডেন্টলি কিন্তু সে বসতে পারে। হয়তো এটা জিএমসিএফএস হয়তো লেভেল 1 বা লেভেল 2 এর বাচ্চা, তো তার জন্য কিন্তু এত অ্যাডভান্স চেয়ার না হলেও কিন্তু হইতো, রাইট? জি স্যার। তাহলে জি আমার স্যার। কাছে অ্যাসিস্টেড ডিভাইস থাকলে আমি যারা যেটা মনে চাইলাম দিয়ে দিলে তাহলে কিন্তু হবে না। এখানে সাইজ, শেপ, কোনটা কার জন্য দরকার, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সো এটা কিন্তু আমাদের সেভাবে কাস্টমাইজ করতে হবে। যেমন কিছু
এক্সাম্পল এখান থেকে কিছুটা হয়তো বা এখানে অনেকটা আমাদের দেশের সাথে লাক্সই প্রযুক্তিও বলা যেতে পারে। যেমন সিপির বাচ্চাদেরকে কিন্তু এনকারেজ করা হয় যাতে বাপ মা বা পরিবারের সাথে টেবিলে খাওয়ার জন্য। এখন এই বাচ্চাটাকে হেল্প করার জন্য দেখেন কি করেছে, একটা বোর্ডের সাথে বেঁধে দিয়েছে, ঠিক আছে? বোর্ডের সাথে বেঁধে দিয়েছে, বোর্ডের সাথে এমনভাবে বেঁধে দিয়েছে যাতে বাচ্চাটা কিন্তু এই টেবিলের সাথে কিন্তু দাঁড়ায় থাকতে পারে, দেখছেন? আবার দেখেন পায়ের মাঝখান দিয়ে কিন্তু এখান থেকে আরেকটা পার্টিশনের মতন দেওয়া আছে, ত্রিভুজের মতন, যাতে দুইটা পা দুই দিকে থাকে, ওয়েজ করে দেওয়া আছে। সো এটা কিন্তু আপনারা চাইলে আইএমএ বা রোহিঙ্গা কন্টেক্সটে কিন্তু ইজিলি করা পসিবল। এক, আচ্ছা, যদি বাচ্চাগুলো যদি এরকম একটু ফ্লপি বা এরকম হয় যে বাচ্চাটা যে একটু হামাগুড়ি দিবে কোথাও গিয়ে যেতে সে কোনো জিনিস ধরতে পারছে না, তাহলে আমরা বাচ্চাটা কি করতে পারি দেখেন, এই বাচ্চাটার ক্ষেত্রে নিচে একটা সেম একেবারে বোর্ড দিয়ে কিন্তু একটা চাকা দিয়ে ব্যবস্থা করে দিয়ে আছে, যেটা দিয়ে সে কিন্তু চাইলে মুভ করে কিন্তু অন্য জিনিসগুলো ধরতে পারে। এটা একটা হইতে পারে। যদি এভাবে রাখা হইতো, বাচ্চাটা এভাবে থাকলে কিন্তু সে কিন্তু মানে আহ, হাত এক্সটেন্ড করে অন্য জিনিস ধরা বা সেই চেষ্টাটা করতো না, কিন্তু এভাবে যখন দিয়ে দেওয়া হয়েছে তার বডিটা যখন স্পেশালি আপার পার্ট অফ দ্য বডি যখন সার্ফেস থেকে উঁচুতে আসে সে কিন্তু হাত দ্বারায় কিন্তু অন্যান্য জিনিসগুলো ধরার চেষ্টা করবে। আবার দেখেন এই বাচ্চাটাকে কিভাবে হেল্প করা হচ্ছে, তাকে দেখেন এখান দিয়ে তার আপার পার্ট অফ দ্য বডিকে উঁচু করা হয়েছে, নিচে হয়তো একটা সফট পিলো বা বালি স্যান্ড ব্যাগ দিয়ে উঁচু করে তাকে বেঁধে দেওয়া হয়েছে, মানে আপার পার্টটাকে উঁচু করা হয়েছে। আবার একই সাথে কিন্তু তার ইয়েটাকে যে টো বা যেটা আছে আহ পাটাকে কি করেছে, এখানে একটা গর্ত করে পাটাকে ঢুকাই দেওয়া হয়েছে। নাহলে কি হবে, পাটা যাতে আলগি দিয়ে দিলে মানে জিনিসটা হবে না, টিপ টোয়িং যাতে না হয়। তাহলে এখানে কি করেছে, বাচ্চাটা এভাবে রাখলে সে কিন্তু হাত পা এক্সটেন্ড করে এই জিনিসগুলো ধরা, মানে তাকে কিন্তু মোটর স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে। আবার পরের ছবিটাতে যদি দেখি, এই যে পজিশনিং এর কথা বলছিলাম, যে পজিশন ঠিক মতো না থাকলে যে বাচ্চাগুলো স্কোলিওসিস হয়ে যাচ্ছে দেখেন, হাত পা বা আঁকা হয়ে কন্ট্রাকচার ডেভেলপ করে যাচ্ছে, ফ্লেকশন ডিফর্মিটি ডেভেলপ করে যাচ্ছে। সো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে ওই যে একটা চেয়ার দেখেছিলাম, এবং চেয়ার যদি কাস্টমাইজ করে তৈরি করা হয়, নট নেসেসারি যে আমাকে একবারে বিদেশি কোম্পানির চাইনিজ চেয়ার 50,000 টাকা খরচ করে নিয়ে দিতে হবে, নট নেসেসারি। এটা চাইলে কিন্তু অর্ডার দিয়ে কাস্টমাইজ করে ইভেন আপনার রোহিঙ্গা ক্যাম্পেও কিন্তু কাঠের একটা চেয়ার বানিয়ে নেওয়া সম্ভব। নর্মাল একটা চেয়ার, তার সাথে কি আছে দেখেন, হ্যান্ডেলের সাথে তার বাচ্চাটাকে হাত বেঁধে রাখা হচ্ছে। হাত বাঁধার সময় কিন্তু তাকে এমন এমন ধরনের স্ট্র্যাপ বা ইয়া ইউজ করতে হবে যাতে বাচ্চার হাত কেটে না যায়। আবার তাকে এখানে স্যান্ডব্যাগ দিয়ে সাপোর্ট দেওয়া হচ্ছে। তারপর দেখেন পায়ের পিছন দিকে সাপোর্ট আছে, নিচের দিকে সাপোর্ট আছে, তার ঘাড়ে নেক কন্ট্রোলের জন্য কিন্তু সাইডে দিয়ে একটা সাপোর্ট আছে। So এইভাবে কিন্তু এই সাপোর্ট গুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই যে পজিশনিং গুলো ম্যাল পজিশনিং হইতে হইতে কন্ট্রাকচার ডেভেলপ কিন্তু প্রিভেন্ট করা সম্ভব। আবার মোবিলিটির ক্ষেত্রে যদি দেখি যে অনেকটা ইয়ে এগুলা মনে হয় যারা হয়তো গ্রামে ছোটবেলায় বেশি কাটাইছেন তারা হয়তো এই ধরনের জিনিসগুলো ইউজ করেছেন। ওই যে এরকম একটা বোর্ডের নিচে চাকা লাগাই দিয়ে বসে থাকলে অন্যজনের রশি দিয়ে বাইন্ধা, বা ওই যে কি ছিল যে নারিকেলের ডাব গাছের পাতা বা এগুলো দিয়ে ধরে টাইনে নিয়ে যেত, আছে আছে জি নাকি স্যার। এক্সপিরিয়েন্স করো এরকম? এখনো জি স্যার, রোহিঙ্গা এখন নাই স্যার। ক্যাম্পে পাওয়া যায় স্যার, রোহিঙ্গা ক্যাম্পে দু একটা আছে এরকম। রোহিঙ্গা আমি ক্যাম্পে, দেখছি আচ্ছা স্যার। ঠিক আছে। জি সো এরকমই দেখেন হুইল বোর্ড কিন্তু একটা বানানো হয়েছে, ওই হুইল বোর্ডটা দেখেন এই যে এই জায়গাটার মধ্যে বাচ্চাটার মাথাটা, মানে এটা সাইড ভিউ দেখে যদি দেখি মাথাটা এদিক দিয়ে বের হয়ে আছে, বাচ্চা দুই পা দুই দিকে থাকবে, মাঝখানে একটা ওয়ে শেপ করে দেওয়া হয়েছে, এবং করে এই বাচ্চাটাকে স্ট্র্যাপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। তাহলে কিন্তু এই বাচ্চাটা কিন্তু যদি তার মানে এটা কোন ধরনের বাচ্চা, যেমন ধরেন যদি ডাইপ্লেজিয়া থাকে, তার পায়ে উইকনেস আছে কিন্তু তার হাতে স্ট্রং ভালো আছে, তাহলে ও কিন্তু এটা ইউজ করে নিজে নিজে কিন্তু মুভ করতে পারবে। আবার আরেকটা বাচ্চা যার মোটামুটি হাত পায়ের পাওয়ারটা ভালো, হয়তো মাইল্ড উইকনেস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ওয়াকার জাতীয় জিনিস আমরা ইউজ করতে পারি। সো এইটা হচ্ছে মেইন জিনিস, যে সিপির বাচ্চাদের ক্ষেত্রে যে অ্যাসিস্টেড ডিভাইস গুলা দিয়ে পজিশনিং কন্ট্রাকচার প্রিভেনশন ইটস ভেরি ইম্পর্টেন্ট। আবার এখন একটা বাচ্চা ধরেন আপনার কাছে আসে 16 বছর বয়সে আসছে, তাকে আসলে এই ডিভাইস গুলো দিয়ে খুব একটা লাভ হবে না। সো যত আমরা আর্লি ইন্টারভেনশন করতে পারি, যে আর্লি ইন্টারভেনশন যদি আমরা করতে পারি, যেমন আমার সাথে একজন বিদেশি অস্ট্রেলিয়ান একটা ফিজিওথেরাপিস্ট কাপল আছে, তাদের যোগাযোগ আছে, তারা আপনার ইয়েতে কাজ করে, লাইক তারা বাংলাদেশে অনেক আগে থেকে কাজ করে, আরেকটা এনজিওর সাথে কাজ করে, তারা মেনলি ময়মনসিংহ এরিয়াতে কাজ করতেছে। সো তারা ট্রাই করতেছে কি, যদি 6 মাসের বাচ্চা মানে যে ইয়েগুলা করে, যে বাচ্চাগুলা জন্ম নিবে, ধরেন ময়মনসিংহের একটা এলাকায়, ধরেন গফরগাঁওয়ে তারা কাজ করে। সো গফরগাঁওয়ে যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে তারা জন্মের সময় কিছু স্ক্রিনিং করবে, আবার হয়তো 6 মাসের মতো সময় স্ক্রিনিং করবে। যদি তাদের ক্ষেত্রে সেরেব্রাল পলসি কোনো সাইন দেখা যায়, তারা আগে থেকে প্রথম থেকে ইন্টারভেনশন শুরু করবে। সো আগে থেকে যদি এই ধরনের ইন্টারভেনশন গুলো করা হয় তাহলে কি লাভটা হবে, তাহলে এই যে ডিসএবিলিটি
তার পেশেন্ট বাচ্চাগুলার তাহলে কন্ট্রাকচার, ম্যাল পজিশনিং এগুলো কিন্তু ডিলে করাটা কিন্তু সম্ভব হবে, রাইট? সো আর্লি ইন্টারভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার মেডিকেশন যদি আমরা ইউজ করতে চাই, যেটা আগে বলেছিলাম যে আমরা কিছু এখানে মাসল রিল্যাক্সেশন ইউজ করতে পারি, স্পেশালি এখানে ব্যাকলোফেন পাঁচ লাইন অফ ড্রাগ। এছাড়া যেগুলো ক্লোনিডিন, টিজানিডিন, গাবাপেন্টিন, ডায়াজেপাম এগুলোর কথা বলা হচ্ছে। সো ব্যাকলোফেন না থাকলে ডায়াজেপাম ইউজ করতে পারেন। মানে বেনজোডাইজাপিনের মধ্যে খেয়াল করে দেখেন অন্যগুলো না, কিন্তু ডায়াজেপামের কথাই কিন্তু মেইনলি বলা হয়েছে। আর আরো অ্যাডভান্স যদি হয় তাহলে সেক্ষেত্রে বোটক্স দেওয়া যেতে পারে নার্ভ ব্লকের জন্য, কিন্তু এগুলো প্রতি 3 মাস পর পর দিতে হয় এবং বোটক্স এক্সপেন্সিভ। মোটামুটি বাচ্চাদের দিতে গেলে হয়তো 10, 15, 20 হাজার টাকার মতন লেগে যাবে প্রতি সেশনে। সো এটা আদার মেথডস। আর কি কি যেটা বলেছিলাম যে সার্জিক্যাল ইন্টারভেনশন করা যায়, মাসেল এবং টেন্ডন লেংথেনিং করা যেতে পারে, অস্টিওটমি করা যেতে পারে, আর এটা হচ্ছে সিলেক্টিভ ডরসাল রাইজোটমি। হ্যাঁ, রাইজোটমি কি কতবার তো পড়ছিলাম, আবার ভুলে গেছি আমি। হয়তো আপনার নার্ভের কোনো ইয়া করে কেটে দেয়, এরকম কিছু একটা ব্যাপার আছে, ভুলে গেছি, দেখে নিন একটু সার্চ। সো এইগুলো হচ্ছে আমার মেইনলি হচ্ছে তার মোবিলিটি, কন্ট্রাকচার, প্রিভেনশন এগুলোর জন্য কাজ। এরপরে চলে আসে যে এপিলেপসি। সো প্রথমে ডায়াগনোসিসের জন্য এদের ক্ষেত্রে আমরা ইএজি অথবা এমআরআই করতে পারি, এবং এদের ক্ষেত্রে মেইনলি ড্রাগ অফ চয়েস হচ্ছে ভ্যালপোরিক অ্যাসিড। এখনকার দিনে আবার ভ্যালপোরিক অ্যাসিডের সাথে লেভোটিরাসিটাম খুব কমনলি ইউজ করা হয়, এবং একই সাথে যে অ্যাডিটিভ হিসেবে আমরা তাদেরকে ক্লোনাজিপাম বা ডায়াজিপাম ইউজ করতে পারি। আর যদি বাচ্চার রেস্কিউ মেডিকেশন, মানে যদি যদি আহ, কখনো অ্যাকুট অ্যাটাক উঠে, তখন সেক্ষেত্রে আমরা বাচ্চাগুলোকে আমরা পার রেক্টাল ডায়াজেপাম, যেটা আমাদের দেশে কমন, সেটা করতে পারি। বিদেশে হইলে তো সাবলিঙ্গুয়াল লোরাজিপাম অথবা ইন্টারন্যাশনাল মিটাজোলাম এগুলো ইউজ করা যেতে পারে। যেটা বলেছিলাম যে এই ধরনের বাচ্চারা খুব ইরিটেবল থাকে, একটা ক্রনিক পেইন থাকে, সো এদের ক্ষেত্রে আমরা মেনলি প্যারাসিটামল ইউজ করতে পারি। তাদেরকে একটা গাবাপেন্টিনের উপর দিয়ে গাবাপেন্টিন দিয়ে রাখতে পারি, তাহলে এটা পেইন এবং ইরিটেবিলিটি কমাতে সাহায্য করে। যেহেতু এই বাচ্চাগুলো ম্যালনিউট্রিশনে ভুগে, সো এদের ক্ষেত্রে কিন্তু স্কিন ব্রেকডাউন, স্কিন গুলা খুব রাফ হইতে পারে, আহ কোর্স হইতে পারে। সো এই জন্য বিভিন্ন সময় ক্র্যাকস থাকে। সো এদের স্কিন ব্রেকডাউন হয়ে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। বেড সোর ইজ ভেরি কমন বিকজ বাচ্চাগুলো নেগলেক্টেড থাকে। পোর হাইজিন রিলেটেড টু টয়লেটিং, যেমন আমাদের নারায়ণগঞ্জে কিছু বাচ্চা এরকমও আছে যে, এরকম দৃশ্য আছে যে সকালবেলা মানে কথা কথা বাবা নাই, মায়ের উপর ডিপেন্ডেন্ট, মা অন্য মানুষের পাশে কাজ করে খায়। তো সকালবেলায় বাচ্চাটারে শিকল দিয়ে বাইন্ধা বিছানার উপর রেখে দিয়ে চলে যায়, মাঝখানে দুপুরে এসে একবেলা এসে বাচ্চাটারে গোসল করে খাওয়াই দাওয়াই দিয়ে তারপর আবার চলে যায়, শিকল দিয়ে বাইন্ধা ঘরে আটকে দিয়ে, আবার তারপর আবার হয়তো সন্ধ্যাবেলা আসে। এই পুরোটা টাইম বাচ্চাটা নিজের মতন করে হয়তো এই বিছানার উপর শিকল বাঁধা অবস্থায় আছে, ওইখানে প্রস্রাব পায়খানা করতেছে, ওইখানে মাখামাখি এই অবস্থা। সো এই পোর হাইজিন গুলোর কারণে কিন্তু এরকম সেকেন্ডারি স্কিন ইনফেকশন বা বেডসোর গুলো আরো হয়। আর ইমোবিলিটি, পোর পজিশন, এটা তো বললামই। এই ধরনের বাচ্চাগুলো কারো কারো ক্ষেত্রে সোয়ালিং ডিসফাংশন থাকে, যার কারণে কিন্তু রিপিটেড অ্যাসপিরেশন হয়। সো অ্যাসপিরেশন নিউমোনিয়া রিকার্ড ইজ ভেরি কমন একটা কমপ্লিকেশন অফ সেরেব্রাল পলসি। সো এই জন্য বাচ্চাদেরকে আমরা পুরোপুরি লিকুইড ডায়েটের বদলে তাদেরকে আমরা থিক অ্যান্ড লিকুইড, যেমন পাতলা দুধের পরিবর্তে তাকে যদি আমরা পায়েস খাওয়ানোর সাজেশন দিই, সেটা তার জন্য একটু ভালো হবে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে বাচ্চাটা কারেক্ট পজিশনিং, যেমন হচ্ছে মাথার এটা যাতে উঁচু থাকে, হেডটা সাপোর্টেড থাকে, এইটা। সো যদি নর্মালি বাচ্চা খেতে পারে তাহলে এই জিনিসগুলো আমাদের প্রিকশনারি মেজারগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি বাচ্চা একেবারে মুখে খেতে না পারে, সোয়ালিং রিফ্লেক্স এগুলো যদি না থাকে, তাহলে আমাদেরকে এনজি টু চিন্তা করতে হবে। কোনো কারণে যদি বাচ্চা যদি এনজি টু ফেল করে বা কোনো অন্য কোনো সমস্যার কারণে যদি এনজি টু পসিবল না হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে গ্যাস্ট্রোস্টমি টিউবের কথা চিন্তা করতে হবে। সো খাওয়ানোর দিক থেকে এখানে দেখেন আমরা এক্ষেত্রে আমরা কিছু টেকনিক অবলম্বন করতে পারি। যেমন দেখেন, এই বাচ্চাগুলোকে যে আমরা খেতে দিব, তাদের যদি এই বোলগুলো যদি একটু ডিপ হয়, তাহলে এদের জন্য কিন্তু বাচ্চাগুলো চামচ দিয়ে তুলতে সুবিধা হয়। এটা গেল এক। 2 নম্বর ছবিটাতে ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, দেখেন এদের যে কাপ বা গ্লাস গুলো ইউজ করা হচ্ছে, তাদের দেখেন একটা সাইড কিন্তু একটু কেটে নামাই দেওয়া। সো এতে সুবিধা কি, এই বাচ্চাগুলো কিন্তু পানি খেতে সুবিধা হয়। কারণ অনেক বাচ্চার পুরোপুরি নেক এক্সটেন্ড করা সম্ভব হয় না। সো তাদেরকে এরকম কাটেনটা দিয়ে খাওয়াতে সুবিধা হয়। আবার দেখেন যে কাটলারি গুলো আছে, যে চামচ, কাঁটা চামচ বা ছুরি যেগুলো আছে, এগুলো দেখেন একটু মডিফাইড, যাতে এটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, সো ধরতে সুবিধা হয়। আবার দেখেন যে মগ বা যেগুলো আছে তার পাশে যদি হ্যান্ডেল থাকে, তাহলে এগুলা ওই বাচ্চার জন্য ধরতে সুবিধা হবে। ইন্টারেস্টিং, দেখেন এই চামচটা, দেখেন এই চামচটার সাথে একটা স্ট্র্যাপের মতন লাগানো আছে, যেটা কিন্তু ওই বাচ্চাটার হাতের মধ্যে পরাই দেওয়া হয়েছে।
এটা কি বলতেছে? আহ আহ, বাচ্চার এটা একটা চামচ, দেখেন এই চামচটা যে হ্যান্ডেলটা আছে, এই হ্যান্ডেলটার মধ্যে এক ধরনের গ্রিপ বা রাবার পেঁচাই দেওয়া হয়েছে, যার ফলে তাকে যাতে বাচ্চাটা এটা ধরতে সুবিধা হয়, পিছলে যাতে না যায়। আবার দেখেন এখানে বাচ্চাটা খাচ্ছে, বাচ্চাটা যে প্লেটের তলায় এখানে একটা নন স্লিপারি ম্যাট দেওয়া হয়েছে। নাহলে কি হবে, এই প্লেট দেখা যাবে যে বাচ্চার হাতের ধাক্কা লেগে বা ধরতে গেলে টেবিল উপর পিছলাচ্ছে। এটা হচ্ছে নন স্লিপারি ম্যাট দেওয়া হয়েছে। আর আরেকটা তো এই ছবিটা তো আগেই দেখিয়েছি, যে বাচ্চা যাতে সার্ভাইকাল এক্সটেনশন করে খেলাধুলা করতে পারে বা খেতে পারে। সো এই যে বোর্ড দিয়ে যে একটু উঁচু করে যে ইয়াটা, সেটা একটু আগে দেখেছি। আরো কিছু ছবি দেখাই। যেমন ধরেন বাচ্চাটাকে খাওয়ানোর জন্য একটা মাটা কি করেছে। সো সাপোজ এই জিনিসটা যদি একটা বালতি হয়, প্লাস্টিক একটা বালতি হয়, দেখেন প্লাস্টিকের বালতিটাকে যদি এই জিনিসটা আমরা কেটে ফেলে দিই, এটা স্ট্রাকচার যদি এরকম থাকে তলাটা সহ, এটার মধ্যে যদি বাচ্চাটাকে বসানো হয়, দেখেন বাচ্চাটা সুন্দর সাপোর্টের মাধ্যমে বসে আছে, হেড সাপোর্ট সহ। এটা তারপর কোলে নিয়ে একটা টেবিলের সাথে ঠেস দিয়ে মা কিন্তু সুন্দর এখানে খাওয়াইতে পারে। দেখেন তার কিন্তু হেড সাপোর্টেড আছে, এবং হেড কিন্তু পুরোপুরি এক্সটেন্ডেড না। আবার যেসব বাচ্চাগুলো খাচ্ছে তাদেরকে নিজে নিজে খাওয়ার জন্য এনকারেজ করতে হবে। যেমন কি করা হচ্ছে, এই বাচ্চাটা আঙ্গুলটা নিয়ে খাবারের মধ্যে ভিজিয়ে আবার দেখেন মুখে দিতে দেওয়া হচ্ছে, তাহলে কি হবে, বাচ্চাটা নিজে নিজে হাত দিয়ে সে খাবারটা টেস্ট করা যাতে আগ্রহ পায়, সো এই ধরনের ট্রেনিং গুলো দিতে হবে। আবার এখানে যদি দেখি যে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হাই চেয়ার ইউজ করা হচ্ছে, এখানে দেখেন আবার স্ট্যাপ দিয়ে সাপোর্ট দিতে হচ্ছে, পায়ের সাপোর্ট আছে। কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে এখানে আমরা কার্ডবোর্ড দিয়ে বক্স, মানে যে একটা কাঠের যে বক্স, শক্ত যে কার্টুন আছে, সেটাকে কেটে কিন্তু মডিফাই করে আমরা একদম একটা বক্স সিস্টেম করে নিতে পারি। আবার এই বাচ্চাটা যেমন হচ্ছে, তার আপার লিম্ব কিন্তু ভালো, সে নিজে নিজে খেতে পারে, কিন্তু তার লোয়ার লিম্বের সমস্যা, সো চেয়ারের সাথে স্ট্রেপ দিয়ে বেঁধে দেওয়া। সো সেম একই কথা, যে সাপোর্ট গুলা যে একটা পার্সনের ক্ষেত্রে এক এক রকম সাপোর্ট লাগতে পারে। এটা যেটা বলেছিলাম, দেখেন পুরোপুরি যদি নেক এক্সটেন্ড করে যদি সমান করে রাখা হয়, এটা একটা রং অ্যাপ্রোচ, কারণ এটা কি হয়, তাহলে কিন্তু তার অ্যাসপিরেশনের চান্স খুব বেশি থাকে। কিন্তু এখানে দেখেন এটার তুলনায় এই বাচ্চারা কিন্তু এন্ডটাকে এই ইয়ার হেড এন্ডটাকে একটু উঁচু করে ধরা হয়েছে, তার ফলে কি তার কিন্তু হেড এন্ডটা উঁচু এবং সামনের দিকে একটু ফ্লেক্সড আছে, তাহলে কিন্তু অ্যাসপিরেশনের চান্সটা কম থাকে। অথবা যেটা দেখেছিলাম যে বালতি কেটে যে প্রসিডিউরটা করেছিল, সেটা করলে, 1 মিনিট, হ্যাঁ, ইয়া, আমি একটু পরে যাবো, তালাটা তালা রেখেছেন। সো তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যদি আমরা মেজার নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইয়াটা কম হবে, অ্যাসপিরেশনের চান্সটা কিন্তু কম থাকবে। আতিক, আতিয়ার স্যার আছে এখানে এই রুমে? আচ্ছা, ঠিক আছে। সো এগুলো হচ্ছে বিভিন্ন মেথড গুলা বা অ্যাসিস্টেড ডিভাইস বা ম্যানুভার, যেগুলো আমরা ফলো করতে পারি। সো এরপরে বলেছিলাম যে জি টিউব বা গ্যাস্ট্রোস্টমি টিউবের কথা, যে এনজি টিউব যদি ফেল করে, তাহলে এইসব বাচ্চার ক্ষেত্রে গ্যাস্ট্রোস্টমি টিউব করে তখন বাইরে থেকে আমরা ফিডিং দিতে পারি। সো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে ম্যালনিউট্রিশন ভেরি কমন, সো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই এই নিউট্রিশনাল স্ট্যাটাসটা তাদের ট্র্যাক করতে হবে। যেমন কিভাবে করতে পারে, আমরা জানি যে গ্রোথ এবং বিভিন্ন চার্ট গুলো আছে, যে গ্রোথ চার্ট, যে ওয়েট ভার্সেস হাইট, ওয়েট ভার্সেস লেংথ, এটা দিয়ে আমরা দেখতে পারি যে কোন পার্সেন্টাইলে আছে তার গ্রোথটা, সেটা করতে পারি, এবং তার ডায়েট সেভাবে আমরা মডিফাই করতে পারি। স্পেশালি আমরা তাদেরকে হাই প্রোটিন এবং হাই ক্যালোরি ডায়েট দেওয়ার চেষ্টা করব। অনেক সময় বিভিন্ন ফর্মুলা মিল্ক, বিভিন্ন ফর্মুলা ফিড বিভিন্ন দেশে পাওয়া যায়, বাট আমাদের দেশের জন্য অ্যাফোর্ডেবল না হইতে পারে। যেমন কিছু জিনিসগুলো, যেমন এমসিটি ওয়েল, এমসিটি মানে হচ্ছে মিডিয়াম চেইন ট্রাইগ্লিসারাইড, এই ধরনের স্পেশাল কিছু ওয়েল, কোকোনাট ওয়েল, ঘি, ডিম, এগুলা কিন্তু এনরিচড ফুড গুলা দেওয়ার কথা বলা হয়েছে। বিহেভিয়ার, এইসব বাচ্চার বিহেভিয়ারাল চ্যালেঞ্জের কথা আগেও বলেছি আমরা। স্পেশালি কিছু কিছু বাচ্চা আছে খুবই অ্যাগ্রেসিভ, ইভেন সিম্পল হয়তো ক্লোনাজেপাম দিয়েও তাদেরকে অ্যাগ্রেশন কন্ট্রোল করা সম্ভব হয় না। তাদের ক্ষেত্রে আমরা রিসপ্যারিডন ইউজ করতে পারি, কুইটাপিন ইউজ করতে পারি। এটা এক। সেক্সুয়াল ইনহিবিশন, এটা একটা রিসেন্টলি আমরা কিছুদিন আগে আমরা ফেস করেছি, যে স্পেশালি ছেলেদের ক্ষেত্রে দুইটা ছেলে বাচ্চা, আহ, একটা 11-12, একটা হয়তো এরকম 12-13 বছরে। সো তাদের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে, যেহেতু তারা পিউবার্টি এখানে চলে আসছে, তাদের অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন ডেভেলপ করেছে, এক। নাম্বার টু, তারা কি করে, সোশ্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। যেমন কি হলো, হয়তো ঘরে কোনো মেয়ে আসলে সেই মেয়েটার কাছে গিয়ে বসা, ধরার চেষ্টা করা সেরকম। বা অনেক সময় কিছু সোশ্যালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার কেমন করে, যে হঠাৎ করে সে যে প্যান্টটা না পরে বা লুঙ্গিটা না পরে যে সবার সামনে চলে আসছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু করে ফেলে। তো এটা করলে আমাদের দেশে মানুষ কি করে, সোজা ধরে মায়ের পিটা, ধমকাধমকি, বকাবকি, কিন্তু এগুলো করে আসলে কিন্তু তার ট্রেনিংটা হবে না। সো বিহেভিয়ারাল ট্রেনিং, যেগুলো বিদেশে বিভিন্ন রকম, এগুলা আরেক ধরনের স্পেশালিটি, বা আমি বলবো যে আরেক ধরনের সেশন, যেটা বিহেভিয়ারাল কিছু ট্রেনিং দেওয়া হয়,
তার মাধ্যমে এগুলা ঠিক করার চেষ্টা, মানে তাকে অ্যাডাপটিভ করাটা চেষ্টা করা যেতে পারে। সো অ্যাভয়েড ইনস্টিটিউশনালাইজেশন। এখন এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো, স্পেশালি যে বিহেভিয়ারাল যে প্রবলেমগুলোর কথা বললাম, এগুলোর জন্য হাসপাতালে ভর্তি করে লাভ হবে না। সো এটা বিদেশে যেমন আছে, আমাদের আসলে উচিত যে কমিউনিটির ভিতরে এরকম বিভিন্ন সাপোর্ট সিস্টেমটা গড়ে তোলা, এবং বাচ্চাটাকে আসলে যতটা হসপিটালে না নিয়ে বাসায় রেখে চিকিৎসা করা যায়, কারণ কথাটাকে হোমলি এনভায়রনমেন্টের মধ্যে যাতে তাকে করা যায়, তাকে এই জন্য ফ্যামিলি মেম্বারদেরকে এনকারেজ করতে হবে। কারণ যখনই বাচ্চাটাকে এই ফ্যামিলিগুলো থেকে সরাই নেওয়া হয় বা আননোন এনভায়রনমেন্টে নেওয়া হয় বা স্পেশালি হসপিটাল নিয়ে যাওয়া হয়, বাচ্চাগুলো কিন্তু একটা ডিস্ট্রেস ফিল করে। এরকম এই জিনিসটা আমরা কোথায় দেখছিলাম, কোথায় বলছিলাম এরকম? হোম এনভায়রনমেন্ট থেকে সরাই নিয়ে অন্য জায়গায় নিয়ে গেলে বেশি ডিস্ট্রেস হয়ে যায়। কাদের ক্ষেত্রে হয়? প্যালিয়েটিভ কেয়ারে? আলজাইমার ডিজিজ স্যার। মানে এক কথা ডিমেনশিয়ার পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সেম একই কথা, একই প্রিন্সিপাল কিন্তু করা লাগে। তারপর আসি ওরাল সিক্রেশন। সিবির বাচ্চাদের যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক বাচ্চারা কিন্তু সমানে মুখের সাইড দিয়ে লালা বা সালাভা গড়ায় পড়তেছে, ড্রুলিং অফ সালাভা হচ্ছে। কারণটা কি? এদের সোয়ালিং ডিসফাংশন থাকে, অনেক সময় হাইপার সিক্রেশন বেশি আহ, থাকে তাদের মধ্যে। সো এই জন্য আমরা কিছু অ্যান্টি সিক্রেটরি মেডিকেশন যেগুলো আছে, সো যেটা হায়োসাইন বিউটাল ব্রোমাইড সেটা ইউজ করা যায়, লাইকোপাইরুলেট ইউজ করতে পারি। অ্যাট্রোপিন যে আই ড্রপটা আছে সেটা আমরা লোকালি মুখের ভিতর দিতে পারি। যদি দরকার হয় তাহলে কিছু হোম সাকার মেশিন দিয়ে সফট সাকশন দেওয়া যেতে পারে লাগলে। রেসপিরেটরি প্রবলেম। সো সময়ের সাথে সাথে যে বিভিন্ন রেসপিরেটরি প্রবলেম দেখা যায়, যে রিপিটেড চেস্ট ইনফেকশন, কাফ, এই জিনিসগুলো হয়। কেন হচ্ছে? যেহেতু বাচ্চাগুলোর ম্যালনিউট্রিশন উইকনেস থাকে, সো তাদের রেসপিরেটরি মাসেলও ইনভলভমেন্ট থাকতে পারে, ইনএফেক্টিভ কাফ রিফ্লেক্স থাকতে পারে, বারে বারে অ্যাসপিরেশন হয়। এইসব বাচ্চাগুলোর আরেকটা জিনিস কমন, যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স হয় এবং সিজার কনভালশন হয়ে সেখান থেকে অ্যাসপিরেশন হতে পারে। সো যদি রেসপিরেটরি ইনফেকশন যদি আমরা মনে করি, তাদের কিন্তু লাগলে এক্স রে করতে হবে, যথাযথ অ্যান্টিবায়োটিক দিতে হবে, লাগলে সাকশন দিতে হবে। কাফ যদি বের করতে না পারে তাহলে নেবুলাইজড হাইপারটনিক সলিউশন দিয়ে বা স্যালাইন দিয়ে কাফ তার করে স্টিমুলেট করার চেষ্টা করতে হবে। যদি জার থাকে সেক্ষেত্রে আমরা প্রোকাইনেটিক এজেন্ট সাথে পিপিএ এগুলো আমরা ইউজ করতে পারি। ফ্র্যাকচারের রিস্ক হাই বলেছিলাম, কারণ এদের ক্ষেত্রে হচ্ছে ডিক্রিজড মানে বোন মিনারেল ডেন্সিটি বা বিএমডি যেটা, সেটা কম থাকে। সো ফ্র্যাকচারের মিনিমাল ট্রমাতে ফ্র্যাকচার, সেক্ষেত্রে চান্স খুব বেশি থাকে। সো ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইনলি যেটা অ্যাডিকুয়েট ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন তাদেরকে আমাদের দিতে হবে। কনস্টিপেশন, যেহেতু বেড বাউন্ড থাকতেছে, ডেবিলেটেড বেড বাউন্ড, সেদের জন্য কনস্টিপেশন কমন একটা প্রবলেম, এবং এই কনস্টিপেশনের কারণে কিন্তু সিগনিফিকেন্ট পেইন এবং ইরিটেবিলিটি হতে পারে। তো এইসব বাচ্চা যখন আসলে পেইন বা ইরিটেবিলিটি হয়, তো এদের তো সাথে তো কথা বলে অ্যাসেস করা যায় না। সো আমাদের যত সেকেন্ডারি পসিবল কজ হইতে আছে সেগুলো কিন্তু আমাদের কিন্তু মাথায় রেখে এক্সক্লুড করতে হবে কিন্তু। সো এই জন্য ডায়েটের মধ্যে ফাইবার এবং ওয়াটারের অ্যামাউন্টটা বাড়াতে হবে, এবং অ্যাডিকুয়েট ফুড ইনটেক যে হচ্ছে, কারণ খাবার না খেলে কিন্তু স্টুল তৈরি হবে না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যদি প্রয়োজন হয় তাদের ক্ষেত্রে গ্লিসারিন সাপোজিটরি, স্টিমুলেন্ট ল্যাক্সেটিভ যেমন বিসাকোটিল সেনা, অথবা সফটওয়্যার যেটা আছে ল্যাকটুলোজ, এগুলো আমরা ইউজ করতে পারি। ছেলেদের ক্ষেত্রে যেমন যে বিহেভিয়ারাল কথা বলেছিলাম, সেক্সুয়াল বিহেভিয়ার যেটা কথা বলেছেন, মেয়েদের ক্ষেত্রে আরেকটা কমন প্রবলেম হচ্ছে যখন এই ধরনের সিকিক বাচ্চাদের মেনস্ট্রুয়েশন শুরু হয়। সো যেসব বাচ্চাগুলা অনেক সময় দেখা যায় ফ্রিকোয়েন্ট মেনস্ট্রুয়েশন হচ্ছে, পলিমেনোরিয়া হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে এসব বাচ্চার ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন কখন শুরু হয়ে যায়, কখন হচ্ছে, আহ, টের পাওয়া যায় না, বা যথাযথ কেয়ার গিভারের সাপোর্ট না থাকলে তখন তাদের ক্ষেত্রে আমরা মেনস্ট্রুয়েশন সাপ্রেস করতে পারি। সাপ্রেসটা কিরকম? যে তাদেরকে ইনজেকশন দিয়ে, ডিবোপ্রোভেরা ইনজেকশন যেটা 3 মান্থলি ইনজেকশন আছে, সেটা দিয়ে দিতে পারি। প্রতি 3 মাস পর পর মেনস্ট্রুয়েশন হলে সেটা একটা হতে পারে, অথবা রেগুলার ওসিপি আমরা ইউজ করতে পারি, যে 3 মাস টানা ওসিপি ইউজ করে দেন গ্যাপ দিলাম, দেন আবার ওসিপি দিলাম, এভাবে হতে পারে। আদার কিছু মাস্কুলোস্কেলেটাল প্রবলেম যেমন হিপ সাবলাক্সেশন ডিসলোকেশন, আরেকটা কমন একটা প্রবলেম। স্পাইনে ডিফর্মিটি যেটা বলে স্কোলিওসিস, লর্ডোসিস, কাইফোসিস, এগুলো হতে পারে। সো এই ক্ষেত্রে অর্থোপেডিক্সের সাথে কনসাল্ট করা যেতে পারে। যদি সিভিয়ার পেইনফুল হয় বা ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে, তাহলে এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ফিক্সেশন, মানে লোকেশন ঠিক করা এবং ফিক্সেশন করা, সেই জিনিসগুলো আমাদের করা যেতে পারে। যেসব বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ হিয়ারিং থাকে, তাদের ক্ষেত্রে টেস্ট করতে হবে, ভিশন টেস্ট করতে হবে, অডিওমেট্রি করতে হবে। দাঁতের অ্যালাইনমেন্ট, ম্যাল অ্যালাইনমেন্ট থাকে অনেক সময়, আবার আবার অনেক ক্ষেত্রে দাঁতের প্রবলেম যেমন পোর হাইজিন বা এগুলো থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কিন্তু ডেন্টিস্ট্রি রেফারেল দিতে হবে যথাযথ।
সো এগুলো আমরা একা করতে পারবো না। সো যেটা বলেছিলাম, মাল্টিডিসিপ্লিনারি টিম খুবই দরকার এদের ক্ষেত্রে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ফ্যামিলি এবং কমিউনিটি সাপোর্ট। সো প্রথম কথা হচ্ছে ফ্যামিলিকে আগে, যে ফ্যামিলিতে এই বাচ্চাটার ইম্পর্টেন্স বা তার মানে আহ, মানে আহ, যে এই বাচ্চাটা যে কি কি ডিফারেন্ট নিড আছে এবং কিভাবে বাচ্চাটাকে যথাযথ কেয়ার করা যায় সেটা সম্বন্ধে ফার্স্টে ফ্যামিলি, দেন আশেপাশের নেবারদেরকে এক্সপ্লেন করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফাদাররা তাদেরকে অ্যাবান্ডন করে চলে যায়, শুধুমাত্র মাই দেখা যায় কেয়ার দিতে হয়, এরকম একটা। সো এই মাগুলা আসলে, এরকম একটা বাচ্চা আসলে তাদের জন্য বিশাল একটা বার্ডেন হয়ে দাঁড়ায়, যার কারণে তাদের নিজেদের হেলথও, তাদের নিজের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, সেটাও কিন্তু এফেক্টেড হয়। আর এটা যেটা বলেছিলাম যে সিবলিংরাও অফেন নেগলেক্টেড থাকে, কারণ এই অসুস্থ সিপির বাচ্চাটাকে কেয়ার দিতে দিতে গিয়ে দেখা যায় যে ওই ভালো বাচ্চাটাও ঠিক মতন কেয়ার হচ্ছে না। সো লাস্টে শেষ করার আগে দিয়ে যদি সামারি করি, সো সেরেব্রাল পলসি যেটাকে একটা প্রবলেম বলছি আমরা, সাধারণত যেটা ব্রেন ইনজুরি, যেটা ভেরি আর্লি ইন লাইফে হয়, যার কোনো মোটর প্রবলেম থাকবে এবং প্লাস মাইনাস আদার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা কগনিটিভ প্রবলেমও থাকতে পারে। নন সিপি যে অন্য যে কন্ডিশনগুলো আছে, যারা এই ধরনের সিমটম বা কন্ডিশনগুলো ক্রিয়েট করতে পারে, সেগুলো থেকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করবো সেগুলো আলাপ করেছি। আহ, এবং একই সাথে ডিস্টিংগুইশ দোজ হু হ্যাভ নর্মাল ইন্টেলিজেন্স, মানে সিপির মধ্যে কিছু বাচ্চা আছে যে মাইল্ড ফর্মে, যাদের ইন্টেলিজেন্স নর্মাল থাকবে, বাকিদের অনেকের ইন্টেলিজেন্স ইনভলভমেন্ট থাকতে পারে। সো ম্যানেজমেন্ট দিতে ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের স্পেসিফিক জায়গায় আমাদেরকে হিট করতে হবে, স্পেশালি যেখানে আমাদের মেইন উদ্দেশ্যটা থাকবে কিন্তু তাদের যে ফাংশনাল যে আই মিন মোবিলিটি, ডিসেবিলিটি প্রিভেনশন, সেই জায়গাগুলো এবং কোয়ালিটি অফ লাইফকে ইমপ্রুভমেন্ট করা। সো এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট গোলস অফ থেরাপি আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। প্যারেন্টাল এক্সপেকটেশন, আই মিন, অনেক বেশি থাকে অনেক সময়, সেক্ষেত্রে যথাযথ কমিউনিকেশন করতে হবে। পুরো জিনিসটা একটা হোলিস্টিক মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচের মাধ্যমে করতে হবে। সো সেরেব্রাল পলসির যে চাইল্ড, আমরা চাইল্ড নিয়ে কথা বলছি, কিন্তু এই চাইল্ডগুলো কিন্তু একটা সময় বড় হয়ে কিন্তু অ্যাডাল্ট উইথ সেরেব্রাল পলসি, মানে উইথ টাইমস দে উইল টার্ন ইনটু অ্যাডাল্ট উইথ সেরেব্রাল পলসি। সো তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের ম্যানেজমেন্ট বা সাপোর্টটা কিন্তু অব্যাহত রাখতে হবে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে প্যারেন্টরা আগের থেকে ঠিক মতন কনভিন্স হয় না বা ঠিক মতন কমিউনিকেশন হয় না। সো এটার কিউরের জন্য তারা বিভিন্ন জায়গায়, ইভেন ইন্ডিয়া বা অন্যান্য সিঙ্গাপুর, বিভিন্ন কান্ট্রিজে ঘুরে বেড়াচ্ছে। সো এটা একই সাথে সাথে ফাইন্যান্সিয়াল যে একটা বার্ডেন এবং একই সাথে যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কিছুই বয়ে আনে না। সো কমিউনিকেশনটা একটা ভেরি ইম্পর্টেন্ট। আহ এই এই মানে ব্যর্থ প্রচেষ্টা বা, একটা মিনিট, কে স্যার, স্যার নাকি? হ্যাঁ, স্যার স্যার আছে, আমি আছে, আমি কিন্তু আছি। আচ্ছা, আমি তাহলে তো 10 মিনিট, 5-10 মিনিট ধরে যাবেন, বলে দেবেন, করে দেবেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই বাচ্চাগুলোর কিউরের পিছে যদি আমরা সময় বা অর্থ নষ্ট না করি, আমরা বরং এই বাচ্চাটাকে হেল্প করি, কারণ এই বাচ্চাটা একদিন অ্যাডাল্ট হবে এবং অ্যাডাল্ট হয়েও যাতে সে ডিপেন্ডেন্ট না থাকে, বরং ইন্ডিপেন্ডেন্টলি নিজেকে ম্যানেজ করতে পারে, অথবা তার ডিসেবিলিটিকে অ্যাকসেপ্ট করে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে চলতে পারে। সেটাই মানে আমাদের টার্গেট হওয়া উচিত আর কি। ওকে, সেটা আমাদের মেইনলি উদ্দেশ্য থাকবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সেরেব্রাল পলসি খুবই কমন একটা ডিসঅর্ডার কমিউনিটিতে, বাচ্চাদের মধ্যে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি কিন্তু খুব একটা ওষুধের কথা কিন্তু এখানে বলি নাই। সো ওষুধ কিন্তু বড় ব্যাপার নয়, বরং আদার যে আমি সাপোর্ট গুলোর কথা বলেছি, কমিউনিকেশন, ডিভাইস, মডিফিকেশন অফ অফ দ্য ওয়ে অফ লিভিং, সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে। এনি কোশ্চেন? সব কি ঘুমাই গেছে নাকি আছেন? না স্যার, না স্যার স্যার আছি স্যার। রিসেন্টলি স্যার এই টপিকটা সবার স্যার আপনি শেয়ার করছেন তো ফেস টু ফেস, এই কারণে স্যার মনে হয় আহ, কি বলে সবার নলেজ পুরো আপ টু ডেট আছে আর কি স্যার। ইয়া, রিসেন্ট শেয়ার বলতে কোনটার কথা বলেছেন? যে লাস্ট যেটা ইয়ে করেছি, জি মানে স্যার, গত বছরে, গত, আমরা যে স্যার ফেস টু ফেসে স্যার যে কথা বলেছি ওইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেস টু ফেসও এটা নিয়ে এই সেম প্রেজেন্টেশন, তার সাথে আমি আরো 2-3টা ছবি একটু মডিফাই করেছি এবার। জি স্যার। সেরেব্রাল পলসি তো আসলে বিশাল একটা জিনিস, বরং এই এই জিনিসটাকে, এই প্রেজেন্টেশনটা মানে 1 ঘন্টার মধ্যে একটা জিনিসকে কভার আপ করা খুব টাফ।
মানে হয়তো সেরেব্রাল পলসির উপরে 2-3টা লেকচার লেগে যায় মনে হয়। আর আমি যেহেতু নিজে পেডিয়াট্রিশিয়ান না, সো সহজ ভাষায় যাতে অ্যাটলিস্ট আমরা যাতে কেয়ারটা দিতে পারি, আহ, এই বেসিক আইডিয়াগুলো দেওয়ার জন্য এভাবে প্রেজেন্টেশনটা সাজানো আর কি। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনি কোশ্চেন? না স্যার। নাই, কারো কোনো কোশ্চেন নাই? যারা হয়তো ফার্স্ট টাইম এই সেশনটা করলেন, মানে সেরেব্রাল পলসির সেশনটা, তাদের কারো কোনো কিছু, নতুন যারা আছেন? ঠিক আছে, আহসান, তারপর নিরন্তর তো আগে ছিলেন মনে হয়, মমতাজ, সানিয়া, সালভি, মুশফিক, রাফিয়া, নিতুল। ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে তো আর কি, তাই শেষ করি নাকি সানি? আহ, জি স্যার। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের গ্রুপ অ্যাক্সেস গ্রুপে। আপনাদের কাছে সবার কাছে আছে, হুম। স্যারকে একটু মেনশন করে কোশ্চেনটা করবেন। জি স্যার। স্যার থ্যাংক ইউ সো ওকে, মাচ। ওকে স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার নেক্সট সেশনে দেখা হবে তাহলে। নেক্সট সেশন তো মানে রোববারে আছে আবার, না? রোববারে স্যার। রোববারে, রোববারেও আছে, মঙ্গলবারেও আছে, রোববারে মঙ্গলবারে রেগুলার। আছে স্যার। জি। ওকে, ঠিক আছে, ওকে দেখা স্যার। হবে ইনশাল্লাহ। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার।